আসবে। টাইপটা কি? সেই অনুপাতটি নির্ণয় করুন যাতে 120 টাকা প্রতি কেজি দরের চালের সাথে 155 টাকা প্রতি কেজি দরের চাল মেশালে 135 টাকা প্রতি কেজি দরের মিশ্রণ পাওয়া যায়। তোমাকে সিম্পল দু রকম চাল রয়েছে। একটা চালের দাম হচ্ছে 120 টাকা প্রতি কেজি, আরেকটা চালের দাম হচ্ছে 155 টাকা প্রতি কেজি। বলছে এই যে দু রকম চাল রয়েছে, এই দু রকম চালকে তুমি কি অনুপাতে মেশাবে যাতে নতুন যে চালের মিশ্রণটা তৈরি হবে তার প্রতি কেজি 135 টাকা যাতে হয়। কথার মানে ক্লিয়ার? দু রকম বস্তায় দু রকম চাল আছে, ঠিক আছে? হ্যাঁ, সাপোজ একটা মিনিকেট চাল, একটা রঘু চাল তুমি মিশিয়ে দিয়েছো, ঠিক আছে? একটা 120 টাকা প্রতি কেজি, 155 টাকা প্রতি কেজি। এমন ভাবে মেশাও, দুটো চালকে এমন ভাবে মেশাও যাতে মেশানোর পর 135 টাকা কেজি তুমি বিক্রি করবে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে তুমি ওই দু রকম চাল কোনটা ক কিলো করে নেবে, কি অনুপাতে নেবে সেটা তোমাকে চেয়েছে, ঠিক আছে? অর্থাৎ দেখবে অ্যালিগেশন সাধারণত আমরা কোন ধরনের কোশ্চেন ইউজ করে থাকি, যখন দু রকম জিনিসকে মিশিয়ে দিয়ে একরকম জিনিস তৈরি করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, দুটো জিনিস মিশিয়ে একটা জিনিস দু রকম টাকার চাল মিশিয়ে একরকম টাকায় তৈরি করে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে দুটো চালকে। এই ধরনের জিনিস আমরা অ্যালিগেশন ইউজ করবো এবং নিচে আমাদের পরিমাণের অনুপাত আছে, নিচে আমাদের কি আসে পরিমাণের অনুপাত বা ক কিলো বা কি রেশিওতে আছে এটা আমাদের বেরিয়ে যায় অ্যালিগেশনে, ঠিক আছে? দেখো, তাহলে তোমার 120 টাকা কিলো চালের সাথে তুমি যদি 155 টাকা কিলো চাল মিশিয়ে দাও, মেশানোর পরে যে চালটা তোমার তৈরি হবে সেটা 135 টাকা কিলো চাল তৈরি হবে, ঠিক আছে? এবার তোমাকে চাইছে যে ভাই তাহলে বলো যে 120 টাকা কিলো চাল তুমি কতটা নেবে আর 155 টাকা কিলো চাল কতটা নেবে যাতে এই রেটটা তৈরি হয়, ঠিক আছে? তো এটা যদি আমরা অ্যালিগেশন মেথডে করি আমাদের দুটো অ্যান্সার চলে আসে এবং মনে রাখবে নিচে আমাদের পরিমাণের অনুপাত আসবে, উপরে টাকা টাকা টাকা, নিচে আমাদের কি আসবে পরিমাণের অনুপাত। পরিমাণের অনুপাত অ্যালিগেশনের নিয়ম কি? কোনাকুনি বাদ দেবে, বড় থেকে ছোট সংখ্যা বাদ দেবে। 155 থেকে 35 বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে বাবা 20, এখানে হয়ে যাচ্ছে কত 15। কাটাকুটি করলে 4 5 20, 3 5 15, খেল খতম, অঙ্ক হজম। 4:3 অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলো নেক্সট। তাড়াতাড়ি এটা অ্যান্সার করো, নিজেরা পারবে। এটাও জিডিতে দিয়েছে। সমস্ত আজকে ক্লাসে এখন যে কোশ্চেনগুলো পড়াবো অল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। রেলের যে কোনো পরীক্ষা, এসএসসি যে কোনো পরীক্ষা, পুলিশের যে কোনো পরীক্ষা, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষা, অল কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট, একজন ব্যবসায়ীকে 18 টাকা প্রতি কেজি এবং 27 টাকা প্রতি কেজি দরের দুটি পরিমাণ কি অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণের দাম 25 টাকা প্রতি কেজি হয়? দু রকম দামের চালকে মিশিয়ে একরকম দামের চাল তৈরি করছে, কোনটা ক কিলো নেওয়া হচ্ছে বা কি অনুপাতে নেওয়া হচ্ছে বললেই অ্যালিগেশন মারবে, ঠিক আছে? 18 টাকা কিলো চালের সাথে তুমি 27 টাকা কিলো চাল এমন ভাবে মেশাচ্ছ যাতে চালটা 25 টাকা কিলো করে তুমি এবার বিক্রি করতে পারো, ঠিক আছে? বা দামটা 18 টাকা 27 টাকা এমন মিশিয়ে দিয়েছো, 25 টাকা কিলো হয়ে গেছে। তো কোনটা ক কিলো করে নিয়েছো বা কি অনুপাতে নিয়েছো কোনাকুনি বাদ, ঠিক আছে? বড় থেকে ছোট সংখ্যা 18 এর সাথে 25, 2:7, অপশন সি রাইট অ্যান্সার। কয়েক সেকেন্ড উত্তর আসবে। এই টাইপের কোশ্চেন অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভাই গুরুত্বপূর্ণ, অল কম্পিটিটিভ এক্সাম। ওকে, চলো চলো নেক্সট কোশ্চেন। একই রকম ভাবে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশেও দিয়েছে। পরপর দুটো আমরা জিডির কোশ্চেন করলাম, নেক্সট কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কিলো দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 16.5 টাকা হবে? 15 টাকা কিলো চালের সাথে তুমি কি করেছো 20 টাকা কিলো চাল মিশিয়ে দিয়েছো এবং মেশানোর পর এই মেশানোর যে চাল প্রতি কেজি দাম হয়ে গেছে 16 টাকা 50 পয়সা। তাহলে তুমি 15 টাকা কিলো চাল কতটা নিয়েছো, 20 টাকা কিলো চাল, এই দুটো চাল কি অনুপাতে মিশিয়েছো সেটা তোমার কাছে চেয়েছে। চলো অ্যান্সার বের করো বাবা। 20 থেকে এটা বাদ দাও, 20 থেকে 16.5 বাদ দিলে হচ্ছে 3.5, 3.5 বোঝা যাচ্ছে 3.5 টাকা। ধরো 20 টাকা থেকে 16.5 টাকা বাদ দিলে 3.5 টাকা। আর এদিকে 15 থেকে 16.5 এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি, মানে বিয়োগ করি, বড় থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করি, এদিকে হবে হচ্ছে 1.5 টাকা, এদিকে হবে হচ্ছে 1.5 টাকা, এদিকে কত হবে 1.5 টাকা, ঠিক আছে? তো রেশিও যখন চলে এসছে আমরা এটাকে কাটাকুটি করতে পারি। দশমিক দশমিক উভয় দিকে তখন চলে গেল, এদিকেও 1 ঘর আগে দশমিক, এদিকেও 1 ঘর আগে দশমিক। এরপরে 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 5 7 35, 3 5 15, 7:3 সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, খুব ভালো। চলো, আমি চাইলে এই টাইপটা শুধু রেল থেকে আনতে পারতাম, শুধু এসএসসি থেকে আনতে পারতাম, শুধু রাজ্যের বিভিন্ন পরীক্ষা থেকে আনতে পারতাম, শুধু জিডি থেকে আনতে পারতাম। আমি জিডি আর পুলিশের কোশ্চেন এখানে রেখেছি। এটা রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ, অল কম্পিটিটিভ এক্সাম খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। দেখো গ্রুপ ডি, দেখতে না দেখতে গ্রুপ ডি এসে হাজির হয়েছে। দেখো কি বলছে। 45 টাকা প্রতি কেজি দরের চিনির সাথে 52 টাকা প্রতি কেজি দরের চিনি ঘি অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণটি 55 টাকা 20 পয়সা প্রতি কেজি দরে বিক্রি করে 15% লাভ হয়। কোশ্চেনের লেভেল একটু আমি হালকা করে হাই করছি। আজকে এই টাইপটা একদম হাই লেভেল অব্দি নিয়ে যাবো। একদম সহজ থেকে শুরু করছি, আস্তে আস্তে আমরা হাই লেভেলে নিয়ে যাবো। এই টাইপের মধ্যে যত রকম ভ্যারাইটি কোশ্চেন হতে পারে, একদম বেসিক থেকে টপ লেভেল যা যা আসতে পারে আমরা সবটাই শিখবো যাতে যাই আসুক আমরা পারবো। দেখো কি বলছে এই কোশ্চেন, হালকা গেমটা আসছে। প্রথম 3টা কোশ্চেনের দিকে তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো 120 টাকা প্রতি কিলো চাল, 155 টাকা প্রতি কিলো চাল মেশানোর পরে 135 টাকা প্রতি কেজি দরের মিশ্রণ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেনে দেখো 18 টাকা কিলো, 27 টাকা কিলো, 25 টাকা প্রতি কিলো সিম্পল বানিয়েছে, ঠিক আছে? তারপর এটা দেখো 15 টাকা কিলো, 20 টাকা কিলো, 16.5 টাকা কিলো তোমাকে তৈরি করেছে। এই কোশ্চেনে দেখো একটা নতুন খেলা তৈরি হবে, ভালো করে বুঝবে, হ্যাঁ? 45 টাকা প্রতি কেজি দরের চিনির সাথে 52 টাকা প্রতি কেজি দরের চিনি কি অনুপাতে মেশাতে হবে? তাহলে দেখো 45 টাকা প্রতি কিলো দরের চিনি আছে, তার সাথে 52 টাকা প্রতি কিলো দরের চিনি, ঠিক আছে? কি অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণটি 55 টাকা 20 পয়সা প্রতি কেজি দরে বিক্রি হয় এবং তার ফলে 15% লাভ হবে। তোমরা কি করবে? 99% ছাত্রছাত্রী তোমরা এখানে 55.20 বসাবে এবং যে মাত্র তুমি এখানে মাঝখানে 55.20 বসাবে তোমার অঙ্ক হয়ে যাবে ভুল। তোমার অঙ্ক হয়ে যাবে ভুল। স্যার কেন? একটু আগে তো আপনি শেখালেন, আমরা সেইভাবেই করছি, তাহলে আপনি কেন ভুল বলছেন? খুব ভালো করে বাবা বোঝো। দেখো
45 টাকা প্রতি কেজি দরে চিনির সাথে 52 টাকা প্রতি কেজি দরে চিনি কি অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণটি 55 টাকা 20 পয়সার টাকা প্রতি কেজি দরে বিক্রি করে এবং 15% লাভ হয়। তাহলে দেখো এই যে 55 টাকা 20 পয়সা এটা কিন্তু বিক্রি করছে, এইটাকে বিক্রি করছে। ঠিক আছে? এটাকে বিক্রি করছে। কিন্তু এগুলো দেখতে গেলে কিন্তু কেনা দাম। তো 45 টাকা কিলো চালের সাথে তুমি 52 টাকা কিলো চাল মিশিয়ে ওর তো একটা রেট আসবে। এই দুটোকে কেনা দাম ধরো তোমার 45 কিলো টাকা বস্তা কিনেছো, 1 বস্তা রয়েছে। এদিকে 52 টাকা প্রতি কিলো বস্তা কিনে 1 বস্তা রেখেছো। তো দুটোকে তুমি মেশানোর পরে তোমার তো একটা কস্ট প্রাইস আসবে। ঠিক আছে? মানে যখন তুমি মেশাচ্ছ ওই একই জিনিস দেখো সবসময় একটা জিনিস মনে রাখবে অ্যালিগেশনের সময় মেশানোর সময় একই টাইপের জিনিস যাতে আসে। মানে এই ৩ জায়গায় যাতে একই জিনিস আসে। এমন না যেখানে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য এমন হবে না। ৩ টাই ক্রয় মূল্য হওয়া চাই। বুঝতে পারলে? হ্যাঁ, এইভাবে জিনিসটাকে বুঝতে হয়। তো এখানে যেটা এটা বিক্রি হয়েছে, হ্যাঁ, ধরো 55 টাকা কিলো চাল তুমি কিনেছো আর এতে 45 টাকা চাল তুমি কিনেছো। কিনে জিনিসটাকে তুমি এমনভাবে মিশিয়েছো, ঠিক আছে? মিশিয়ে তোমার একটা কিছু কেনা দাম আসবে, সেই মিশ্রণে তো একটা কিছু কেনা দাম আসবে। কারণ কেনা মিশিয়েছো, তাহলে কেনাই তৈরি হবে। তারপরে তো সেটা বিক্রি করেছো। তো এখানে কেনাটা মিসিং করে দিয়ে ডাইরেক্ট বিক্রিতে চলে গেছে। তোমাকে বুদ্ধি করে কি করতে হবে? বিক্রিটাকে আগে কেনা বানাতে হবে, কেনা। এই দুটো জিনিস বানানোর পরে কেনা দাম কত এসেছিল মিশ্রণে সেটা বের করে নিতে হবে, নাহলে অঙ্ক হবে না। ঠিক আছে? তো কেনা দামটা কিভাবে বের করবো দেখো বোঝো। তোমাদের প্রফিট লস আমি শিখেছিলাম 55 টাকা 20 পয়সা প্রতি কেজি দরে বিক্রি করে 15% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? তোমাদেরকে আমি শিখেছিলাম। তাই 55 টাকা 20 পয়সা, এই যে 55 টাকা 20 পয়সায় বিক্রি করে তার 15% লাভ হয়। তার 15% লাভ হয়। তাহলে এটা কত পার্সেন্টের মান? এই 55 টাকা 20 পয়সা, এই যে 55 টাকা 20 পয়সা, এই যে 55 টাকা 20 পয়সা, এটা বিক্রি এই টাকায় বিক্রি করে তার 15% লাভ হয়। মানে এটা হচ্ছে 115% এর মান। এটা হচ্ছে 115% এর মান। ঠিক আছে? 10% লাভ হলে এটা 110% এর মান হতো। 12% লাভ হলে 112% এর মান হতো। না 10% লস মানে 90% এর মান। এগুলো শিখিয়েছিলাম, মনে আছে আশা করি। ঠিক আছে? আমরা যদি ক্রয় মূল্য বের করি তাহলে 100% এর মান বের করব। তাহলে আমাদের কি বেরিয়ে যাবে? ক্রয় মূল্য বেরিয়ে যাবে। মনে পড়ছে আশা করি? বিক্রির দাম যেহেতু তাহলে এটা 115% এর মান। যেহেতু 15% লাভ হয়েছে। বিক্রি করে তার মানে কি কেনা দাম ছিল 100 টাকা, বিক্রি করে 15% লাভ মানে 115 টাকা সাপোজ। এরকম ব্যাপার। ঠিক আছে? তাহলে 100 টাকায় কিনে 15 টাকা লাভ মানে 115% এর মান হচ্ছে 55.2 এটাও বিক্রি, এটাও বিক্রি। কেনা দাম কত? 100। ঠিক আছে? এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ক্রয় মূল্য বের করে নাও। তাহলে দেখো এখানে যদি তুমি সিম্পল ক্যালকুলেশন করো তুমি বুঝতেই পারছো দশমিকের পরে শূন্য তো এমনি কোনো দাম নেই। আর এই দশমিকের পরে একটা সংখ্যা আছে। এখান থেকে একটা শূন্য তোমার কেটে যাবে। দশমিকের পরে একটা সংখ্যা মানে নিচে 10 আসবে, 10 এর শূন্য আর এই শূন্য কেটে যাবে। বা তুমি এইভাবে ভাবো দশমিকের পরে একটা সংখ্যা আছে, এখান থেকে একটা শূন্য কেটে গেল, দশমিকে উঠে গেল। ঠিক আছে? আচ্ছা, পার্সেন্টেজ চলে গেল। তুমি এরপরে যদি সিম্পল 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15। এখানে 5 দুগুণে 10 তুমি কেটে দাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার কত দিয়ে যাচ্ছে দেখো তো। তুমি এক কাজ করো 30 দিয়ে যদি ডাইরেক্ট কাটো, 30 দুগুণে 46। ঠিক আছে? 46 92 92 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দাঁড়াও কোথাও কি গন্ডগোল হচ্ছে একবার দেখে নেবো আমরা। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15। ঠিক আছে? ওকে। তাহলে 30 দুগুণে 46 যদি আমরা নেই তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত? 92। 92 কে 30 দিয়ে ভাগ করে 3 4 12, 4 দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? পুরো অঙ্ক 24। তাহলে আসছে কত এখানে? ক্রয় মূল্য চলে আসছে আমাদের 48। এই 48টা আমাদের কি? 48 হচ্ছে আমাদের সিপি। 48 আমাদের সিপি। অর্থাৎ এখানে 55.20 বসালে হবে না, এখানে আমাকে বসাতে হবে হচ্ছে 48। তার মানে এই দুটো জিনিসকে মিশিয়ে 48 টাকা কিলো জিনিস তৈরি হয়েছে। 45 টাকা কিলো চাল আর 52 টাকা কিলো চালকে মিশিয়ে তুমি 48 টাকা কিলো চাল তৈরি করেছো। এবং এখানে বাবা যে ভ্যালুটা আসে সেটা দেখবে অলওয়েজ একটা থেকে বড় একটা থেকে ছোট হয়। ঠিক আছে? কারণ কি 45 টাকা চাল আর এদিকে 52 টাকা কিলো চালকে যখন মেশাচ্ছ এই যে মানটা আসবে অটোমেটিক্যালি একজনের থেকে বড় একজনের থেকে ছোট আসবে। এবার তুমি অ্যালিগেশন ইউজ করো। তাহলে 48 থেকে 52 বাদ দিলে এখানে কত হচ্ছে? 4 আর এদিকে কত হচ্ছে? 3। 4:3 আসছে তোমার হচ্ছে অনুপাত। 4:3 তোমার অনুপাত আসছে। ঠিক আছে? 4:3 এটাই উত্তরে তোমার মনে হচ্ছে চেয়েছিলে তো যাতে মিশ্রণটি এত ঠিক আছে 15% লাভ হয়। ঠিক আছে? কি অনুপাতে মেশালে? 4:3 অনুপাতে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। শিখে গেছো প্রত্যেকে, আশা করি বুঝতে পেরেছো। কারোর কোনো ডাউট, কারোর কোনো সমস্যা? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বলবে হ্যাঁ স্যার প্রত্যেকে বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে চলো নেক্সট কোশ্চেন করো। রেলে দেখো এসছে 100 টাকা প্রতি কেজি দরের বিশুদ্ধ ঘি এবং 50 টাকা প্রতি কেজি দরের উদ্ভিজ্জ তেল একটি অনুপাতে মেশানো হয় এবং 20% লাভ করার জন্য 96 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়। ঘি এবং তেল কি অনুপাতে মেশানো হয়েছিল? সেম টাইপের কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। তুমি কি করছো? 100 টাকা কিলো দরের ঘিয়ের সাথে তেল মিশিয়ে দিচ্ছ, 50 টাকা কিলো দরের তেল মিশিয়ে দিচ্ছ। আরেকটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবে, টাকা টাকা উপরে হবে, পরিমাণগুলো নিচে, টাকা টাকা উপরে। হ্যাঁ, এদেরকে কিনে 100 টাকা কিলো বিশুদ্ধ ঘি কিনলে 50 টাকা কিলো তেল কিনে মিশিয়ে দিয়েছো। এবার তোমার একটা কিছু রেট আসবে, যে রেটটা এদের দুজনের মাঝে হবে নিশ্চয়ই। সেই রেটটা তোমাকে বলেনি। তোমাকে কোশ্চেনে বলছে প্রতি কেজি উদ্ভিজ্জ তেল একটি অনুপাতে মেশানো হয় যাতে 20% লাভ করার জন্য 96 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়। আচ্ছা, তাহলে এই 20% লাভ হয়েছে 96 টাকা দরে বিক্রি করা হয়। তাহলে এখানে কিন্তু আমার বিক্রয় মূল্য হবে না, বিক্রি রেট হবে না। এখানে আমার কি করতে হবে? কেনা রেটটা ফেলতে হবে। এই দুজনকে মেশানোর পরে কেনা রেট কি আসছে? তার মানে 96 টাকায় বিক্রি করে 20% লাভ, 96 টাকায় বিক্রি করে 20% লাভ। তাহলে এই 96টা নিশ্চয়ই আমার 100 কোটি পার্সেন্টের মান। এই 96টা আমার 100 কোটি পার্সেন্টের মান। তাহলে 100% এর মান বের করলে আমাদের কি বেরিয়ে যাবে? 100% এর মান বের করলে আমাদের সিপি বেরিয়ে যাবে। তোমার প্রত্যেক অপশন সি দিচ্ছ, দেখা যাক। 100% এর মান বের করলে কি হবে? মানে আমাদের সিপি বেরিয়ে যাবে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো পার্সেন্টেজ তোমার চলে গেল, পার্সেন্টেজ চলে গেল, 0 চলে গেল, 8 12 96 কেটে গেল, 8 10 তাহলে কত? 80। এই 80টা তোমার কি? 80টা হচ্ছে তোমার সিপি মানে কস্ট প্রাইস মানে কেনা দাম। ঠিক আছে? তাহলে এখানে হবে কত? 80। তাহলে তোমার অনুপাত কি আসছে? এটা আসছে তোমার 30, এখানে আসছে তোমার 20। 0 কেটে গেল। 3:2। ভেরি ভেরি গুড। প্রত্যেকে অপশন সি রাইট আনসার দিয়েছো। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায় আসা কোশ্চেন। অল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে চলো নেক্সট কোশ্চেন। মাঝে কেউ কোনো অন্য কথা বলো না, শুধু অ্যান্সার করো, টাইম নষ্ট করো না। ঠিক আছে? তুমি যে টাইমে অন্য কথা বলছো সেই টাইমে অন্য কেউ অ্যান্সার করছে। তো যখন অন্য কেউ অ্যান্সার করছে তুমি অন্য কথা বলছো, অন্য কেউ কিন্তু তোমার থেকে এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে যাচ্ছ। তুমি যদি নিজে বুদ্ধিমান হয়ে থাকো তাহলে বোকামো ভাই করো না। যদি চাকরি পেতে হয় ক্লাসে মন দাও, শেখো, বোঝো, অঙ্ক করো এবং আমার আগে আগে অ্যান্সার করো, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে, পরীক্ষার হলে কি তুমি পারবে। ঠিক আছে? নেট টিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন সিবিটি 1।
একজন ব্যবসায়ী 52 টাকা প্রতি কেজি দরের 20 কেজি চালের একটি প্রকারের সাথে 36 টাকা প্রতি কেজি দরের অন্য এক প্রকার 60 কিলো চাল মেশান, যদি তিনি সেই মিশ্র চাল 44 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন তবে তার শতকরা লাভ নির্ণয় করো। দেখো কনসেপ্ট ক্লিয়ার করা কতটা জরুরি। ভালো করে বিভিন্ন রকম শুধু কনসেপ্ট শিখলে হবে না, একটা টাইপ শিখলে হবে না, সেই টাইপের বিভিন্ন রকম ভ্যারাইটি শেখা, প্র্যাকটিস করা এবং শেখানো কতটা জরুরি তুমি এই কোশ্চেন থেকে বুঝতে পারবে। এই কোশ্চেন আলাদা কিছু কোশ্চেন না। প্রথম দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন সবার খুব মজা লেগেছে, কি শোনা 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 করে অ্যান্সার চলে আসে, টুকুস টুকুস টুকুস, কি মজা। আরে বাবা, যতদিন যাচ্ছে কম্পিটিশনের মার্কেট, তোমাকে এত সোজা সোজা দেবে না সবসময়। তোমাকে একটু যে পেছিয়ে দেবে, এই ছেলেপেলেকে যেই এটা দেবে ছেলেপেলে ভুল করে ফেলবে। ছেলেপেলে 90% ছেলেপেলে এটা শুধু শিখে চলে যাবে, টিচার 99% টিচার এইটুকু শিখে ছেড়ে দেয়। পরীক্ষার হলে তো এটাও আসছে, তখন তুমি পারো না। পরীক্ষার হলে এটাও আসবে, তুমি পারবে না, তোমার মাথা গুলিয়ে যাবে, জানা জিনিস পারবে না। এই কোশ্চেনটা দেখো, বুঝতে পারবে যে একটা টাইপ শুধু শেখা গুরুত্বপূর্ণ না, সেই টাইপের কি কি ভ্যারাইটি হতে পারে। ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে এক্সামিনার কত রকম ভাবে তোমার সামনে আসতে পারে, কত রকম ভাবে তোমাকে ফ্যাসাদে ফেলতে পারে, সেই ফ্যাসাদগুলো জেনে যেতে হবে, নাহলে কেস খেয়ে যাবো আমরা। দেখো বুঝতে পারবে এই কোশ্চেনটা, করো দেখি কনসেপ্টটা। ওইটা যদি দিতে পারে এটাও দিতে পারে, এনটিপিসি পরীক্ষা দিয়েছে। একজন ব্যবসায়ী 52 টাকা প্রতি কেজি দরের 20 কেজি চালের একটি প্রকারের সাথে 36 টাকা প্রতি কেজি দরের অন্য এক প্রকারের 60 কিলো চাল মেশান। আচ্ছা, তাহলে স্যার এখানে কি করবো? প্রথম কথা, টাকা আমার উপরে, ঠিক আছে, 52 টাকা কিলো চাল, এই 52 টাকা কিলো চাল, ঠিক আছে, প্রতি কেজি দরের 20 কেজি চালের সাথে, এটা ক কিলো আছে? এটা হচ্ছে 20 কিলো আছে, পরিমাণটা নিচে লেখো, 20 কিলো আছে, এটা আছে 20 কিলো, হ্যাঁ। আচ্ছা, একটি প্রকারের সাথে 36 টাকা প্রতি কেজি, 36 টাকা প্রতি কেজি হচ্ছে ওপরে, পার কেজি রেটটা 36 টাকা প্রতি কিলো ওপরে, ধরে অন্য এক প্রকারের 60 কিলো চাল, এটা কতটা নিয়েছে? 60 কিলো চাল নিয়েছে। পরিমাণের অনুপাতটা অলওয়েজ নিচে হবে ভাই স্যার, পরিমাণের অনুপাতটা অলওয়েজ নিচে হলো। আচ্ছা, 60 কিলো চাল মেশান, যদি তিনি সেই মিশ্র চাল 44 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন তাহলে তার শতকরা লাভ কত? তাহলে কি এখানে 44 বসাবে? যেখানে 44 বসাবে সে নিজের কাল নিজে মোলো, ঠিক আছে, সে নিজের কাল নিজে মোলো। কারণ তুমি 52 টাকায় কিনেছো, 36 টাকায় কিনেছো, কেনা কেনা হলে এখানে কেনা দাম হওয়া চাই, এখানে বিক্রি দাম কোনোদিনও বসাবে না, ঠিক আছে, এখানে কেনা দাম বেশ বসাতে হবে। কিন্তু স্যার এই অঙ্কে তো কেনা দাম নেই, এই অঙ্কে তো স্যার কেনা দাম নেই, মানে মিডিল ভ্যালুটা আমি জানি না, আমি ওপরের রেট গুলো জানি স্যার, পরিমাণগুলো জানি, কোনটা ক কিলো করে সেটা জানি স্যার, আর স্যার উপরে কার কোনটা রেট সেটা জানি। তাহলে স্যার এই 52 টাকা কিলো চাল আর 36 টাকা কিলো চাল যদি 20 কিলো আর 60 কিলো মেশাই, তাহলে স্যার কেনা দামটা, মেশানোর কেনা দামটা কি আসবে আমি স্যার কি করে বের করবো? মিডিল ভ্যালু বের করা তোমাকে শিখিয়েছি কি আমি শেখাইনি বলো? আগে ক্লাসগুলোতে মিডিলের মান বের করা শিখিয়ে রেখেছি কি রাখিনি? বলবে হ্যাঁ স্যার শিখিয়ে রেখেছেন, আমার একটু মনে পড়ছে, কারোর পুরো মনে পড়ছে, কারোর মনে পড়ছে না, যার মনে পড়ছে না সে পড়াশোনা করছে না তার মানে, ঠিক আছে। মিডিলের ভ্যালু বের করার টেকনিক কি বলেছিলাম? গুণ গুণ যোগ করে নিচেরটা দিয়ে ভাগ। তো তার আরেকটা কাজ আমরা করে নেবো, এখানে যেহেতু কাটাকুটি যাচ্ছে, শূন্য শূন্য কেটে গেল, 2 1 কে 2, 3 2 6, 1:3 হচ্ছে, অনুপাতটা কত হচ্ছে? 1:3। তাহলে আমি 1:3 নিয়ে কাজ করি, আমার সুবিধা হবে, আমি 1:3 নিয়ে কাজ করবো, আমার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে মুছে দেবো, দেবো, দেই মুছে। 20:60 ছিল, 20:60 ছিল, কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে আমার? 1:3। 20 কিলো আর 60 কিলো কাটাকুটি করলে অনুপাত হচ্ছে 1:3, ঠিক আছে। আচ্ছা, উপরে কাটবে না, নিচে এটা কাটতে পারো, ঠিক আছে, উপরে কাটবে না, নিচেটা কাটতে পারো, এটা রেশিও, ঠিক আছে, উপরে এটা টাকা, ওই উপরেটা কাটবে না, নিচেটা কাটতে পারো। 20 কিলো 60 কিলো কাটাকুটি করলে 1:3। এই মান বের করার টেকনিক কি বলেছিলাম? তাহলে 52 একে 52, 52 একে 52, 52 একে 52 হবে আমাদের, প্লাস এদিকে 36 আর 3 গুণ করলে 3 6 18 8 হাতে রইল 1, এদিকে 9 একে 10, আর নিচে কি হয়? এদের যোগফল, এদের যোগফল, তাহলে মাঝখানের মান বেরিয়ে যায়। গুণ গুণ যোগ করে এই যে 52 একে 52, 36 3 108, এই দুটো কি হবে? যোগ হবে, এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হবে, হ্যাঁ। যোগ হওয়ার পর 3 এর একে 4 দিয়ে ভাগ, তাহলে কত আসছে? কত আসছে বলো? 8 2 10 0, হাতে রইল 1, 5 এর একে 6, 160, 4 দিয়ে কাটাকুটি করলে আসছে 40। তাহলে তোমার এই দুটো চালকে তুমি যদি এই অনুপাতে মেশাও তাহলে তোমার 40 টাকা কিলো চাল তৈরি হবে, কেনা দাম তোমার 40 টাকা হবে, কেনা দাম তোমার 40 টাকা হয়ে গেল। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার, ওয়াটার পানি জল, স্যার আমরা 40 বের করে নিয়েছি। এবার দেখো অঙ্কে কিচ্ছু নেই, তুমি কেনা দাম 40 টাকা বের করে নিয়েছো, এটা তোমার সিপি, এটা তোমার সিপি। কোশ্চেনে বলছে সেই মিশ্র চাল 44 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে, মানে 40 টাকায় তুমি কিনেছো, এটা তোমার সিপি, এটা তোমার সিপি, এটা থেকে তোমার সিপি। 40 টাকায় তুমি কিনেছো, 40 টাকায় তুমি কিনেছো, 44 টাকায় বিক্রি করলে ক টাকা প্রফিট করলে? ক টাকা প্রফিট করলে? 4 টাকা প্রফিট করলে, 4 টাকা প্রফিট করলে। উত্তরে কি চেয়েছে? শতকরা লাভ, প্রফিট লসে শিখেছিলাম শতকরা লাভ বের করার টেকনিক কি? প্রফিট বাই ক্রয় মূল্য, প্রফিট বা লস উপরে হয়, নিচে ক্রয় মূল্য হয়। প্রফিট 40 টাকায় কিনে 44 টাকায় বিক্রি করেছি, ক টাকা প্রফিট হয়েছে? 4 টাকা প্রফিট হয়েছে, ভাই কেনা দাম কত ছিল? ইনটু 100 করলে প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যায়। আরেকবার স্যার, লাভ ক টাকা হচ্ছে? 4 টাকা, কিনেছিলি তুই ক টাকায়? 40 টাকায়, পার্সেন্টেজ চেয়েছে 100%, সিম্পল, 4 10 এ 40, 10 10 এ 100, 10 10 এ 100, তাহলে 10% হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক উত্তর অপশনে এনটিপিসি সিপিটি 1। মজা লাগছে? বুঝতে পারছো? এতক্ষণ যেটুকু ক্লাস করেছি প্রত্যেকের ওয়াটার পানি জল হয়েছে? একবার প্রত্যেকে এসএল লিখে জানাও, কনফিডেন্স পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, ফিল করতে পারছো কিনা যে টাইপ শুধু শিখলে হবে না, সেই টাইপের ভ্যারাইটি আমাকে শিখতে হবে, কনসেপ্ট গুলো জানতে হবে। আর অঙ্ক এমন একটা জিনিস না যে মিশ্রণ, রেশিও, যখন ওভারঅল অনেকগুলো অধ্যায় হয়ে যায় তখন নিজের জায়গা তৈরি হয়। সে দেখো এর মধ্যে প্রফিট লসের কনসেপ্ট কাজে লাগছে, এর মধ্যে পার্সেন্টেজের কনসেপ্ট কাজে লাগছে, এর মধ্যে রেশিও কনসেপ্ট কাজে লাগছে। প্রত্যেকে এসএল লিখেছে, ভেরি গুড। চলো চলো, ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকটা ছাত্রছাত্রী এসএল লিখেছো। নেক্সট এনটিপিসি সিবিটি 2, একদম সহজ থেকে হাই লেভেল যত রকম হতে পারে এবং মজাদার ভাবে আমরা শিখবো, যাই আসুক আমরা পারবো। দু প্রকারের চাল এ এবং বি, যার প্রতি কেজির দাম যথাক্রমে 210 টাকা এবং 280 টাকা। খুব ভালো কথা, 210 টাকা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি রকম চাল, একটা হচ্ছে 210 টাকা কিলো, আর একটা হচ্ছে আমাদের 280 টাকা কিলো, 210 টাকা কিলো, 280 টাকা কিলো। সেগুলোকে 3:4 অনুপাতে মেশানো হয়। অনুপাত অলওয়েজ নিচে হয়, আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি এবং প্র্যাকটিসও করেছি। 3:4 নিচে হচ্ছে, 3:4 নিচে হচ্ছে, খুব ভালো কথা। আচ্ছা, মিশ্রিত প্রকারটি 260 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়, শতকরা লাভ। সেম ডিটো সেম কোশ্চেন, আগেরটা সিবিটি 1 এ দিয়েছে, এটা সিবিটি 2 তে দিয়েছে, ঠিক আছে। চলো, তাহলে তুমি এখানে কি করবে? তুমি এখানে আগে এই মানটা বের করো।
তারপরে কেনা দাম যে বেরিয়ে যাবে তুমি প্রফিট বের করে ফেলবে, কারণ তোমার কাছে বিক্রি দাম দেওয়া রয়েছে। তুমি কেনা দামটা বের করে ফেলো। তোমার এই মেশানোর পরে কেনা দাম এটা কত হবে, কেনা দাম তোমার কত, সিপিটা তোমার কত হবে। বলবে স্যার আমরা শিখেছি, জেনেছি, বুঝেছি, আপনি শিখিয়েছেন, প্র্যাকটিসও করাচ্ছেন, গুণ করুন, গুণ, তাহলে 3 আর 3 শূন্য শূন্য, 3 আর 3 3 দুগুণে 630 হচ্ছে এদিকে, এদিকে 630 হচ্ছে প্লাস, এদিকে কত হচ্ছে 4 শূন্য শূন্য স্যার, 4 8 32 2 স্যার, হাতে হলো 3, 4 দুগুণে 8 3 স্যার 11, 1120 হচ্ছে স্যার, আর নিচে স্যার আসছে স্যার 7। তাহলে স্যার যদি যোগ করে আপনি 7 দিয়ে ভাগ করেন, দেখুন কত আসছে, শূন্য শূন্য, 3 দিয়ে স্যার 5 আসছে, আর 11 আর 6 স্যার 17 আসছে, 1750 বাই 7 আসছে স্যার, কাটাকুটি করুন, 7 দুগুণে 14, 14 3 35, 5 7 250 আসছে স্যার, মানে এই ভ্যালুটা আসছে আমার 250 বের করে নিলাম। অঙ্ক আর কিছুই নেই, অঙ্ক আর কিছুই নেই, যে এটা বের করতে পারবে না সে মাথা ঢুকে অঙ্ক অ্যান্সার করতে পারবে না। 250 টাকা তার কেনা দাম হয়ে গেছে। আর বেশিরভাগ ছেলেপেলে কি করে বলতো, শিখে যাবে না তো, সে এখানে কি করে 260 বসাবে, আর মিলবেই না, বাপের জন্য মিলবে না তার। 250 আসবে, 250 কেনা দাম কত হয়ে গেল, 250, 250 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করেছো, 10 টাকা প্রফিট। 250 টাকায় কিনে 260 টাকায় বিক্রি, 10 টাকা প্রফিট, বাই কেনা দাম আমার 250 টাকা ইনটু 100%, মানে আমাদের কি হয়ে যাবে, পার্সেন্টেজে মান চলে আসবে, সাবা সাবা বাল্লে বাল্লে বলে। লাড্ডু লাড্ডু কি যাই হোক, 4 25 100, মানে হচ্ছে আমার 4% প্রফিট হবে। সঠিক উত্তর কি হচ্ছে, অপশন ডি। ব্যাস হয়ে গেল। এনটিপিসিতে আসুক, কি পুলিশে আসুক, কি আপার প্রাইমারিতে আসুক, কি টেটে আসুক, কি আমার জিডিতে আসুক, কি সিজিএলে আসুক, আমি পারবো যদি আমি শিখি, আমি পারবো যদি আমি শিখি। আর যদি আমি না শিখি আমি কোথাও পারবো না, কোনো জায়গায় পারবো, কোনো জায়গায় পারবো না। যদি ভালো করে শিখি আমি সব জায়গায় পারবো। ঠিক আছে, নেক্সট, সিএইচএসএল 2021। একজন দোকানদার দুই প্রকারের চাল, যার প্রতি কেজি যথাক্রমে 40 টাকা এবং 47 টাকা 50 পয়সা এমন ভাবে মেশান যাতে তার কাছে মোট 645 টাকা মূল্যের 15 কিলো চাল মিশ্রিত চাল হয়। 47 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে চালের পরিমাণ কত। খুব সোজা কোশ্চেন, কিছু নেই ভাই, সোজা কোশ্চেন। কোশ্চেন শুধু এক্সামিনারটা ঘোরায়, শুধু ঘোরায়। এবার পরীক্ষার হলে না মাথা কাজ করে না, যদি তুমি শিখে না যাও, তোমার ওই ভ্যারাইটিটা যদি প্র্যাকটিস না থাকে, পরীক্ষার হলে কি মাথা কাজ করবে না। অঙ্ক সোজা, টাইপ সোজা, তোমার জানা জিনিস, বাড়িতে হলে হয়তো পেরে যেতে, ঠান্ডা মাথায় করলে 10 মিনিট টাইম লাগতো, হয়তো 5 মিনিট লাগতো, পরীক্ষা হলে তো মাথায় এমনি প্রেশার থাকে। শিখে যেতে হবে, জানা জিনিসই পারবো। যে জিনিস জানা নেই, যে জিনিস বোঝা নেই, যে টাইপ করা নেই, যে ভ্যারাইটি করা নেই, হঠাৎ করে মাথা কাজ করবে না। অত ইন্টেলিজেন্ট আমরা হয়ে যাইনি, যদি হয়ে যেত তাহলে আজকে অনেক দূর পৌঁছে যেতে। ঠিক আছে, তো দেখো কি বলছে, একজন দোকানদার দুই প্রকারের চাল, যার প্রতি কেজির দাম যথাক্রমে 40 টাকা এবং 47 টাকা 50 পয়সা। টাকাগুলোকে উপরে লিখি, 40 টাকা এবং 47 টাকা 50 পয়সা, 40 টাকা এবং 47 টাকা 50 পয়সা। ঠিক আছে, ওকে ওকে, চলো। এমন ভাবে মেশান যাতে তার কাছে মোট 645 টাকা মূল্যের 15 কিলো মিশ্রিত চাল হয়। তাহলে এখানে তুমি বলো কি লিখবো, 645 লিখবো, কি লিখবো, কি মনে হচ্ছে, কি উচিত এখানে লেখা, কি মনে হচ্ছে, কমন সেন্স তোমার কি বলছে। আরে ভাই তুমি এখানে 40 টাকা প্রতি কেজি 1 কিলো দাম লিখেছো, এখানে 1 কিলো দাম লিখেছো। ঠিক আছে, এই প্রকার জিনিসটা, এই প্রকার চালটা তুমি 40 টাকা কিলো, এই প্রকার চালটা 47.5 টাকা কিলো। এদেরকে যখন মেশাচ্ছ সেখানে বলে দিচ্ছে এমন ভাবে মেশান যে তার কাছে মোট 645 টাকা মূল্যের 15 কিলো চাল মিশ্রিত হয়। কিনা দামটা দিয়ে দিয়েছে, কিন্তু 645 বসালে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা 1 কিলো দাম, এটা 1 কিলো দাম, এখানে 1 কিলো দামটা তুমি বের করে নিয়ে বসাও। 645 টাকা মূল্যের 15 কিলো চাল, মানে মিশ্রিত চালটা 15 কিলো, 15 কিলো, তা 15 কিলো দাম এত, তাহলে 1 কিলো দাম পাবো কত, 645টা 15 কিলো দাম, তাহলে 1 কিলো দাম কত, 4 15 60, 45, 3 15 45, এটা হচ্ছে 43 টাকা। এটা হচ্ছে কমন সেন্স, এই 43টা আমাকে বের করতে হবে। ভেরি গুড, 43টা আমাকে বের করে নিতে হবে। এই দুটো চালকে মিশিয়ে যে রেট তোমার এসছে, সেই রেটটা 645 টাকা মূল্যে 15 কিলো চাল। তাহলে এইগুলো তো 1 কিলোর দাম, তাহলে এখানে 15 কিলো দাম লেখাটা কি ঠিকঠাক, তোমার কি মনে হয়। এটা 1 কিলোর দাম, এটা 1 কিলোর দাম, তা মেশানোর পর 1 কিলোর হিসাবেই তো ক্যালকুলেশনটা হবে। এটা 1 কিলোর দাম, এটা 1 কিলোর দাম, দুরকম চালকে 1 কিলো 1 কিলো মিশাচ্ছ, তাহলে এখানে যে রেটটা আসবে মেশানোর পরে প্রতি 1 কিলো দাম কত হচ্ছে সেটা নিশ্চয়ই বের করা উচিত। এখানে 15 কিলো হওয়া উচিত না, তোমাকে বুদ্ধি করে এটা 43টা বের করে নিতে হবে, যে 15 কিলোর দাম যদি 645 হয় তাহলে 1 কিলোর দাম 43। ওকে, বলবে হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি বিয়োগ করো, এখানে তোমার 4.5 টাকা হচ্ছে, মানে 4.5 হচ্ছে, বিয়োগ করলে বোঝাই যাচ্ছে। আর এখানে তোমার কত হচ্ছে, 3 হচ্ছে। এই দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিক তুললে দশমিকের পরে একটা সংখ্যা, এদিকে একটা শূন্য বাড়িয়ে দাও। দশমিকের পরে একটা সংখ্যা, এদিকে একটা শূন্য বাড়িয়ে দাও। কাটাকুটি করলে যদি তুমি কাটাকুটি করো, তুমি 15 দিয়ে কেটে দাও না, 3 15 45, 15 2 30, 30 টু 2 হয়ে আছে তোমার অনুপাত, 30 টু 2, 30 টু 2, এটুকু ক্লিয়ার করতে গেলে হ্যাঁ স্যার, 30 টু 2, 30 টু 2 স্যার বুঝে গেছি। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি চেয়েছে তোমাকে, বলছে 47 টাকা 50 পয়সা, মানে 47.5 টাকা প্রতি কেজি দরে চালের পরিমাণ কত। নিচে তো অলওয়েজ আমাদের পরিমাণ হয়, নিচে তো অলওয়েজ আমাদের পরিমাণের অনুপাতই আসে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনে ওর টোটাল পরিমাণ দিয়ে দিয়েছে, কোশ্চেনে টোটাল পরিমাণ দিয়ে দিয়েছে, কতটা কতটা পরিমাণ, এই যে কোথায় গেল, একজন দোকানদার 2 প্রকারের চাল মিশ্রিত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, এমন ভাবে মেশান যে তার কাছে মোট 635 টাকা মূল্যে 15 কেজি চাল মিশ্রিত হয়, 7 কেজি দরে চালের পরিমাণ কত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে বুঝে নিতে হবে 635 টাকা মূল্যে 15 কিলো চাল মিশ্রিত হয়, তাহলে টোটাল মেশানোর পর 15 কিলো চাল টোটাল হয়েছিল, টোটাল 15 কিলো চাল হয়েছিল। তাহলে আমাদের হিসাবে মোট কত, আমাদের হিসাবে মোট হচ্ছে 5 কিলো, আমাদের হিসাবে মোট কত, 5 ইউনিট 5। ওরা কোশ্চেনে বলছে যে মেশানোর পর নাকি 15 কিলো হয়েছিল, মেশানোর পর নাকি 15 কিলো হয়েছিল, তখন থেকে বুঝে নিতে হবে মোট কোশ্চেনে কত, মোট চাল হচ্ছে 15 কিলো। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবে 3 5 ইউনিটের মান 15 কিলো। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে 47.5 টাকা, 47.5 টাকা কিলো দরে চাল কতটা, 47.5 টাকা কিলো দরে চাল তোমার কাছে কয় ইউনিট, 2 ইউনিট, তাহলে 2 এর মান বের করো। যদি বলতো 40 টাকা কিলো চাল ক কিলো, তাহলে 3 এর মান বের করতাম, 3 5 15, তাহলে 3 দুগুণে 6 কেজি, 6 কেজি। ঠিক আছে, 6 কেজি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, অপশন বি।
ক্লিয়ার? এখানে আমাকে ক্লু দিয়ে দিয়েছিল কোশ্চেনে যে 635 টাকা মূল্যের 15 কিলো চাল, তাহলে টোটাল চাল 15 কিলো হয়েছিল, এই দুরকম চালকে মিশিয়ে 15 কিলো চাল হয়েছিল, মানে টোটাল অঙ্কে যে পরিমাণ বলছে চালে সেটা হচ্ছে 15 কিলো। তোমাকে কোশ্চেন এর আরেক ভাব সহজ হতে পারে, কোশ্চেন সহজ আসতে পারে, সেখানে তোমাকে কি করে বলতো, শুধু এইটুকু চাইবে, এইটুকু চাইবে কোশ্চেন, এখানে এটাও চাইতে পারতো, ঠিক আছে, যে যে তোমার এই অনুপাতটা কত হবে, ঠিক আছে, এই অনুপাতটা কত হবে, ওকে, মানে এই দুটো চালের কি অনুপাতে মেশাতে হবে, সবকিছু দিয়ে অনুপাত, লাস্টে 3:2 হয়ে এখানে অ্যান্সার হয়ে যেত। কিন্তু তারপরে ধাপ চেয়েছে এখানে, যেখানে আমাকে করে বলতে হবে এবং কত কিলো কি আছে না আছে সেটা আমার কিন্তু কাজে লাগবে। যদি শুধু অনুপাত চাইতো তাহলে 15 কিলো অঙ্কে কাজেই লাগতো না, ঠিক আছে। অরন্ত বিশ্বাস, তুমি একটা কথা জিজ্ঞাসা করেছো যে স্যার এই ব্যাচে আছি, আমি অন্য ব্যাচে নিলে ছাড় পাবো কিনা? হ্যাঁ পাবে অবশ্যই, কমে তুমি আমাদের সাপোর্ট টিমে কল করে কথা বলে নেবে, ঠিক আছে, এখন ক্লাসে মন দাও, অ্যান্সার করো। ক্লিয়ার? এটুকু বলতে চলো নেক্সট কোশ্চেন করো। এটাও দেখো সিএজএস এর আসা কোশ্চেন 2023 52 টাকা প্রতি কিলো দরের চাল, মানে কত কিলোগ্রাম চাল 45 টাকা প্রতি কেজি দরের 35 কেজি চালের সাথে মেশাতে হবে, যাতে চূড়ান্ত মিশ্রণটি 55 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 10% লাভ হয়। এটা আমি কোশ্চেন একটু আগে আমরা করেছি। তারপরে এখানে দেখো খেলবে, দেখো সিএজএসএল কেমন। 52 টাকা প্রতি কিলো চাল, 52 টাকা প্রতি কিলো চাল, ঠিক আছে, এর সঙ্গে 45 টাকা প্রতি কিলো চাল, 52 টাকা প্রতি কিলো চালের সঙ্গে 35 টাকা কিলো চাল, ঠিক আছে, কি দরের 35 কেজি চালের সাথে, ভালো করে বুঝবে, 52 টাকা কিলো চাল আছে, ঠিক আছে, আর 45 টাকা কিলো চাল আছে। এই যে 45 টাকা প্রতি কেজি দরের 35 কেজি চাল আছে, এটা ক কেজি চাল আছে ভালো করে অঙ্ক করে দেখবে, 35 কিলো চাল আছে, পরিমাণটা কেন লাগবে, এটা 35 কেজি আছে। হ্যাঁ, এটা ক কিলো তুমি জানো না, হ্যাঁ, কত কিলোগ্রাম চাল বলছি, এটা ক কিলো তুমি জানো না, তুমি ধরো এটা x কেজি, ঠিক আছে, কোশ্চেন করে ভালো করে বোঝো। 52 টাকা প্রতি কেজি দরে কত কিলোগ্রাম চাল জানি না, সেই জন্য 52 টাকা রেটওয়ালা জিনিসটা হচ্ছে এক্স কিলো, আর 45 টাকা রেটের, এই যে 45 টাকা রেটের 35 কেজি চাল, এটা 35 কেজি দিয়ে দিয়েছে, পরিমাণটা নিচে দাম উপরে, ঠিক আছে। এমনভাবে মেশাতে হবে যাতে চূড়ান্ত মিশ্রণটি, যাতে এমন করে মেশাতে হবে যাতে চূড়ান্ত মিশ্রণটি 55 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 10% লাভ হয়। আচ্ছা, এখানে 10% লাভ হয়েছে, 55 টাকা কেজি দরে বিক্রি করে 10% লাভ হয়েছে, তাহলে এখানে 55 বসাবো না, এখানে যেহেতু প্রফিটের কথা বলে দিয়েছে, তার মানে এটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করে নাও। তাহলে এই যে 55টা, এই যে 55টা, এটা আমার কত পার্সেন্টের মান, এই 55টা হচ্ছে আমার 110% এর মান, তাহলে 100% এর মান কত, 55 দুগুণে 110, 50 দুগুণে 100, মানে 50 আসবে। এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আমার 50 আসবে, এগুলো তুমি পেরে যাচ্ছ, বুঝে যাচ্ছ, কোনো ব্যাপার না, এটা আসবে কত, 50। এবার তোমাকে এক্স এর মান বের করলে অঙ্ক শেষ, ঠিক আছে। তুমি এটা ধরেছি 52 টাকা কিলো চালটা নাকি এক্স কিলো আছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনে কি চেয়েছে, আর একটু সুন্দর করেছে কোশ্চেনটাকে, বলছে এই পরিমাণটা তাহলে ক কিলো, তাহলে এক্স এর মান বের করো। তোমাকে অলরেডি শেখানো আছে কি নেই, এক্স এর মান এই মাঝখানে এই ভ্যালু বের করা, এই কোণার ভ্যালু বের করার নিয়ম শেখানো আছে কি নেই? বলে হ্যাঁ স্যার আছে। আপনি আমাকে বলেছিলেন স্যার এই কোণাকুনি আপনি চেক করুন, এই কোণাকুনি স্যার আপনি চেক করুন, চেক করে দেখুন স্যার 50 থেকে 52 মানে স্যার 2, এখানে স্যার আসার কথা 2 কিন্তু আছে কত 35, 2 এর জায়গায় বেটা 35 বসে আছে, 35 কার জায়গায় বসে আছে, 2 এর জায়গায়, এখানে আসার কথা ছিল 2, 2 এর জায়গায় কে বসে আছে, 35 বসে আছে, ঠিক আছে, 2 এর জায়গায় 35 বসে আছে, ঠিক আছে, 35টা 2 এর মান, ওই 35টা 2 এর মান, এই 2 এর মান হচ্ছে 35। হুম, তাহলে আচ্ছা এখানে কত আসা উচিত, এখানে কত আসা উচিত, বলে স্যার এখানে 5 আসা উচিত, ঠিক আছে। তাহলে 2 এর জায়গায় যদি 35 বসে থাকে তাহলে 5 এর জায়গায় কত বসে আছে বের করলে অঙ্ক শেষ, তাই না? দেখো 52 থেকে 50 50 বিয়োগ করলে এখানে 2, বেটা 2 এর জায়গায় 35 বসে আছে, আর এদিক থেকে এখানে আসা উচিত ছিল 5, কিন্তু x বসে আছে, থাকে 2 এর জায়গায় যদি 35 বসে থাকে তাহলে 5 এর জায়গায় কত বসে আছে, 2 এর জায়গায় 35 বসে আছে, তাহলে 5 এর জায়গায় কত বসে আছে, ঠিক আছে। তাহলে এখানে কাটাকুটি করে এখানে আসছে 17.5, 35 কে দুটো করে 17.5 গুণ করে দাও, 5 5 25 5, হাতে রইল 2, 5 7 85 আর 2 87, 87.5, 87.5 অপশন ডি হয়ে গেল। তার মানে এটা 87.5 কিলো ছিল। क्लियर? मजा आया कि नहीं? बताओ भाई साहब। নেক্সট সিলেকশন পোস্ট 2023 আসা কোশ্চেন এস 11। একজন ব্যবসায়ী দু প্রকারের চাল 120 টাকা কিলো এবং 220 টাকা কিলো দরে কিনলেন। দ্বিতীয় প্রকার 72 কেজি চালের সাথে প্রথম প্রকারের কত কিলো চাল মেশাতে হবে যাতে চূড়ান্ত মিশ্রণটি 280 টাকা কেজি দরে বিক্রি করলে 40% লাভ হয়? একটু ভেবে দেখো তোমাদের জন্য কতটা পরিশ্রম করেছি। তারপরে শুধু টাইপ না, সেই টাইপের মধ্যে একই রকম ভ্যারাইটির কোশ্চেন পরপর রেখেছি এবং আলাদা আলাদা এক্সামের, ঠিক আছে। হ্যাঁ, এর জন্য কতটা সময় লাগে একটু নিজে ভেবে দেখো। এটা যদি আমি তোমাকে করতে দিতাম তোমার কত টাইম লাগতো ভাবো, ঠিক আছে। বিভিন্ন এক্সামের কোশ্চেন শুধু একটা টাইপ না, সেই টাইপের মধ্যে ভ্যারাইটি গুলোকে একই রকম রাখা, একই টাইপের কোশ্চেনকে পাশাপাশি রাখা, যাতে তোমার বুঝতে সুবিধা হয়, যাতে তুমি শিখতে ভালো পারো, যাতে তোমার অসুবিধা না হয় বুঝতে। দেখো একই টাইপের একজন ব্যবসায়ী দুই প্রকারের চাল 120 টাকা কিলো চাল, 120 টাকা কিলো চালের সঙ্গে 220, হ্যাঁ, দ্বিতীয় প্রকার 72 কিলো চালের সাথে, দ্বিতীয় প্রকারটা বাবা 72 কিলো বলেই দিয়েছি, দ্বিতীয় প্রকার হচ্ছে 72 কিলো চাল, দ্বিতীয় প্রকারের 72 কিলো চালের সাথে প্রথম প্রকারের ক কিলো চাল, প্রথম প্রকার আমি ধরলাম x কিলো চাল, প্রথম প্রকারের x কিলো চাল মেশাতে হবে যাতে চূড়ান্ত মিশ্রণটি 280 টাকা কেজি দরে বিক্রি করে 40% লাভ হয়। তাহলে এখানে একই রকম ভাবে সিভি বের করে নাও। 280 টাকা কিলো দরে বিক্রি করলে, 280 টাকা কিলো দরে বিক্রি করলে 40% লাভ হয়, মানে এটা 140% এর মান, তাহলে 100% এর মান কত বের করলে আমার সিভি বেরিয়ে যাবে। পার্সেন্টেজে পার্সেন্টেজ চলে গেল, 140 গুণে 280 মানে হচ্ছে 200, এটা আসছে কত আমাদের 200, এটা আসছে কত আমাদের 200, সিভি বেরিয়ে গেল কত 200, একই অঙ্ক বারবার করছি 200 200 200, ঠিক আছে। তাহলে তুমি আবার খেলো আরামসে পারবে, কোনো ব্যাপার না, হ্যাঁ কোনো ব্যাপার না। তুমি দেখো এখানে কত 120 থেকে 200 বাদ দিলে এখানে আসা উচিত ছিল কত, এখানে আসা উচিত ছিল স্যার 80, কিন্তু 80 জায়গায় বেটা 72 বসে আছে। আর স্যার এখানে আসা উচিত ছিল স্যার 20 জায়গায় x বসে আছে, তাহলে 80 জায়গায় যদি 72 হয় তাহলে 20 জায়গায় কত, এই তো অঙ্ক হলে শেষ। এই যে স্যার 72 এটা অ্যাকচুয়ালি স্যার 80 এর মান, 80 এর মান, তাহলে স্যার এখানে 20 এর মান কত, 4 কুড়ি 80, 4 72, ঠিক আছে। 8 অপশন বি। কতক্ষণ লাগবে গো করতে? সিলেকশন পোস্টের কোশ্চেন এই ফেজ 11 ভালো লেভেলের কোশ্চেন, ভালো লেভেলের পরীক্ষা হয়, আমরা বলতে পারছি কি পারছি না। আমি তোমাকে বলছি
এই ভ্যারাইটি বেশিরভাগ ছেলেপেলে আমাদের রাজ্যে শেখেই না, জানেই না, জীবনে দেখিনি। তুমি দেখেছিলে? তুমি জানতে? অনেকে তো আগে অলরেডি অনেক ছাত্রছাত্রী তোমরা এমন আছে যারা অফলাইনে কোথাও না কোথাও পড়ে আসছো, অনলাইনে আগে পড়ে আসছো। কিন্তু এই ব্যাচে ভর্তি হওয়ার পর তুমি যত রকম টাইপ শিখছো, যত রকম ভ্যারাইটি শিখছো, তুমি আগে কোনোদিনও দেখেছো? জানতে যে এত রকম হতে পারে? চলো নেক্সট কোশ্চেন। এমটিএস 2023 আমরা আগে করো। দেখো প্রচুর ছাত্র লিখেছে স্যার, না স্যার জানতাম না। চলো এটা করার চেষ্টা করো। চলো চলো নেক্সট। একজন মুদি 40 টাকা প্রতি কেজি দরে 50 কেজি চিনি কেনেন এবং 30 টাকা প্রতি কেজি দরে 70 কিলো চিনির সাথে মেশান। 20% লাভ করার জন্য তিনি প্রতি কেজি মিশ্রণ কত দরে বিক্রি করবেন? চলো করো। চলো একজন মুদি 40 টাকা প্রতি কেজি দরে চাল দরে 50 কিলো 40 টাকা দরে 50 কিলো চিনি কেনেন এবং 30 টাকা কেজি দরে 70 কিলো চিনির সাথে মেশান। 20% লাভ করার জন্য তিনি প্রতি কেজি মিশ্রণ কত দরে বিক্রি করবেন? চলো 40 টাকা কিলো দরে জিনিস এবং 50 টাকা কেজি দরে জিনিস, ঠিক আছে, এবং 30 টাকা কেজি দরে 70 কিলো চিনির সাথে মেশান, ঠিক আছে, 30 টাকা কেজি দরে 70 কিলো চিনির সাথে মেশান। আচ্ছা 40 টাকা প্রতি কেজি দরে 50 কেজি চিনি, এটা দেখো 40 টাকা প্রতি কেজি দরে 50 কেজি চিনি, এটা ক কেজি চিনি? এটা হচ্ছে 50 কেজি চিনি, এটা হচ্ছে 50 কেজি চিনি, ঠিক আছে, এবং 30 টাকা প্রতি কেজি দরে 70 কিলো চিনি, 30 টাকা প্রতি কেজি দরে 70 কিলো চিনি, ঠিক আছে, 30 টাকা প্রতি কেজি দরে 70 কিলো চিনির সাথে মেশান। 20% লাভ করার জন্য তুমি প্রতি কেজি মিশ্র কত দরে বিক্রি করবে? থেকে সোজা কোশ্চেন হয় না, তুমি এটা বের করবে এবং তারপর 20% লাভে তুমি ছেড়ে দেবে, ব্যাস হয়ে গেল, করে ফেলো। তাহলে এই মানটা তোমার কত আসবে? প্রথম কথা এখানে তুমি রেশিও করে নাও, ঠিক আছে, তাহলে 5:7 হচ্ছে। এই মানটা তোমার কত আসছে? এই মানটা তোমার কত আসছে? তুমি বলো স্যার এখানে স্যার 200 হয়ে যাচ্ছে, 5040 গুণ করলে স্যার 200, এখানে কত হয়ে যাচ্ছে স্যার 21, 210, আর নিচে স্যার হয়ে যাচ্ছে কত স্যার 12। ক্যালকুলেশন স্যার যদি করি 0 1 410 বাই 12, 410 বাই 12, ঠিক আছে, যদি দুই দিয়ে কাটি, আচ্ছা পুরোপুরি কি কাটাকুটি আমাদের যাচ্ছে? পুরোপুরি কি কাটাকুটি আমাদের যাচ্ছে? 410 বাই 12 আছে, ঠিক আছে, 410 বাই 12 এইভাবে থাক। এখানে কত এসেছে? সিপিটা এসেছে আমাদের 410 বাই 12, ঠিক আছে, এখানে কত এসেছে? 410 বাই 12, কাটাকুটি করলেও করতে পারো, না করলেও না করতে পারো। 410 বাই 12 এটা কি অ্যাকচুয়ালি আমাদের, এটা হচ্ছে আমাদের সিপি, ঠিক আছে। এবার দেখো 410 বাই 12 যে চলে এসেছে, তুমি একটা কাজ করো, তোমাকে বলছি 20% লাভ করার জন্য তুমি কত দরে বিক্রি করবে, ঠিক আছে, তাহলে 410 বাই 12 টাকার জিনিস যদি তুমি 20% লাভে বিক্রি করো, তাহলে তোমার সেলিং প্রাইস কত হবে? প্রফিট লসে সেখানে জিনিস 410 বাই 12 টাকার জিনিস তুমি যদি 20% লাভে বিক্রি করো, মানে এটা 120% এর মান হবে, শিখেছিলাম, ঠিক আছে। 20% লাভে বিক্রি মানে 120% এর মান, 10% লাভে বিক্রি মানে 110% এর মান, 30% লাভে বিক্রি মানে 130% এর মান, 10% লসে বিক্রি মানে 90% এর মান, 20% লসে বিক্রি মানে 80% এর মান, এইভাবে করতে হয়। তাহলে 12 10 120, ঠিক আছে, 12 10 120, ওকে। কোথাও কি ভুল হলো গো? এটা তোমরা বলছো 41 উত্তর, ঠিক আছে, ওকে, ভুলটা কিসে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজে মান বের করছি আমরা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সব ঠিক আছে সব ঠিক আছে। 120% মান বের করছি, এবার পার্সেন্টেজ তুললে আমরা জানি পার্সেন্টেজ ওটা মাত্র নিচে 100 আসবে, এবং 100 আসলে কি হবে? দুটো শূন্য আমাদের কেটে যাবে, 12 12 কেটে গেল, তাহলে কত আসছে? 41 টাকা অ্যান্সার। একদম সহজ কোশ্চেন, অপশন এ রাইট অ্যান্সার, এমটিএস পরীক্ষা আসা কোশ্চেন, ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজ উঠবে নিচে 100 আসবে একদম, ঠিক আছে, তো 41 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 41 হবে আমাদের সঠিক উত্তর। দেখো সেই নতুন পিডিএফ এসে দেখো তো, এটা অ্যাড করো তো, একটু দাঁড়াও, নতুন একটা পিডিএফ অ্যাড হবে, একটু দাঁড়াও। ক্লিয়ার? তাহলে 69 নম্বর কোশ্চেন অবধি আমাদের মোটামুটি একটা ভ্যারাইটি হয়ে গেল, ঠিক আছে, এরপর একটু হালকা আমরা টাইপ চেঞ্জ করবো, এরপর আমরা টাইপ একটু চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা পরপর অনেকগুলো কোশ্চেন সলভ করলাম, ঠিক আছে, একদম সহজ থেকে 59 থেকে পরপর শুরু করে একই টাইপের কোশ্চেন, বিভিন্ন রকম ভ্যারাইটি, সহজ থেকে কঠিন, আমরা 69 অবধি প্রায় 10টা কোশ্চেন আমি তোমাকে করালাম, সমস্ত এক্সামে বিভিন্ন রকম ভ্যারাইটির কোশ্চেন আমি তোমাদেরকে করালাম, ঠিক আছে। এরপর আমরা টাইপ চেঞ্জ করবো, এই টাইপটা প্রত্যেকে ক্লিয়ার আশা করি, ঠিক আছে। চলো একটু সময় দাও আমাকে, একটা পিডিএফ অ্যাড হোক, আমাদের কোশ্চেন শেষ হয়ে গেছে, অ্যাড করো। 11টা কোশ্চেন হলো না, ঠিক আছে, চলো ওকে। প্রত্যেকে পুরো ক্লিয়ার লিখেছো? ইয়েস লিখেছো, চলো ভেরি গুড।
চলো আগের কোশ্চেনটা মনে আরেকবার দিয়ে দিয়েছে না? কোশ্চেন রিপিট হয়ে গেছে এখন, দাঁড়াও। ঠিক আছে, তুমি ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি, যাও। চলো 17 নাম্বার কোশ্চেন থেকে আমাদের কন্টিনিউ হবে। সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন দেখো, সোজা পড়ো। আচ্ছা, এখন যে টাইপটা শেখালাম সেটা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আসার চান্স খুব বেশি। এরপরে আমি যে টাইপটাতে ঢুকছি, তোমার যদি মনে হয় তুমি শিখবে, তুমি করতে পারো, যদি মনে হয় তুমি শিখবে না, তোমার কঠিন লাগছে, তুমি ছেড়ে দিতে পারো। এমনি অঙ্ক সোজা। তবে এই টাইপটা তুমি যারা শুধুমাত্র রাজ্যের পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারো এখন। ঠিক আছে? প্রথম যে 11টা 10টা 11টা কোশ্চেন আমি করলাম, এটা অল কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখন যে টাইপে আমরা ঢুকছি, এই টাইপটাও সোজা। ঠিক আছে? তবে এই টাইপটা আমাদের রাজ্যের পরীক্ষায় বা পুলিশে আসার চান্স তুলনামূলক কম। ঠিক আছে? পরপর বেশি না, 4টে কোশ্চেন করাবো। ঠিক আছে? দেখো, যদি তোমার মনে হয় যে ভালো লাগছে করবে, যদি মনে হয় কঠিন লাগছে তুমি ছেড়ে দিতে পারো। ঠিক আছে? ওকে, চলো। আমি মাঝে মাঝে বলে দিচ্ছি কিন্তু একদম, যারা রেল এসএসসি দেবে তাদের জন্য, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু যারা রাজ্যের পরীক্ষা দেবে ভাবছো যে স্যার আমি শুধু আপার প্রাইমারি দেবো আর কিছু দেবো না, স্যার আমি শুধু টেট দেবো আর কিছু দেবো না, স্যার আমি শুধু পুলিশ দেবো আর কিছু দেবো না, ঠিক আছে, বা স্যার আমি শুধু গ্রুপ সি দেবো আর কিছু দেবো না, সেক্ষেত্রে তুমি এই 4টে কোশ্চেন অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে? আমি ক্লাসের মাঝে মাঝে বলে দিচ্ছি, সেগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারো। ওকে, চলো দেখে নাও, ভালো লাগলে করবে, নাহলে ছেড়ে দিতে পারো। শিখতে দোষ নেই, প্র্যাকটিসের সময় বাদ দিয়ে দেবে, তোমার খাতায় রাখবেন এর সলিউশনটা। 17 নম্বর কোশ্চেন কি বলছে? একজন দোকানদার একটি বিনিয়োগ 10% লাভ করে, কিন্তু অন্য একটি বিনিয়োগে 20% ক্ষতি করেন। দেখো, একটাতে কি করেছে? 10% লাভ করেছে, একটাতে 10% লাভ করেছে, একটাতে 10% লাভ করেছে। ঠিক আছে? 10% লাভ করেছে, অন্যটায় 20% ক্ষতি করেন। 20% যদি কোথাও ক্ষতি বা লস এরকম টাইপের জিনিস হয়, সেখানে মাইনাস চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে? লাভ ক্ষতি হচ্ছে, যদি দুটি বিনিয়োগের অনুপাত 2:3 হয়, দুটো বিনিয়োগের অনুপাত কি হচ্ছে? 2:3। এই বিনিয়োগের অনুপাত কি হচ্ছে? এই বিনিয়োগের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে? তাহলে সম্মিলিত ক্ষতির শতকরা হার কত? সত্যি কথা বলতে এই কোশ্চেনটা সব পরীক্ষায় আসার মতো। এই কোশ্চেনটা সব পরীক্ষায় আসার মতো। কিন্তু অনেকে এসে এই ট্যাগ দেখে লাফালাফি শুরু করে দেয়, স্যার সিজিএল আসা কোশ্চেন আমি স্যার কেন করবো? ঠিক আছে? আমি যদি ট্যাগ না রাখতাম তুমি কিছু বুঝতে পারতে না। তুমি শেখাচ্ছি বাবা, শেখো। ঠিক আছে? এত সোজা কোশ্চেন, এত সোজা কোশ্চেন, এতে হাই লেভেল কোশ্চেন তুমি করে আসলে, এটা কি সোজা? কিছুই নেই। তোমাকে প্রফিট লস দিয়ে দিচ্ছে। ধরো কোনো একটা কিছুতে প্রফিট হয়েছে, আরেকটা জিনিসে প্রফিট হয়েছে। এই টাইপটা কিরকম? একজন দোকানদার একটা বিনিয়োগ 10% লাভে করেন। ঠিক আছে? তুমি ইনভেস্ট করেছো। ঠিক আছে? বা কোনো জিনিস ধরো, এই জিনিসটা আমি 10% প্রফিটে বিক্রি করেছি, এই জিনিসটা আমি 30% প্রফিটে বিক্রি করেছি। হ্যাঁ? এবং ওভারঅল প্রফিট আমার এত হচ্ছে বা ওভারঅল লস আমার এত হচ্ছে। তাহলে কোনটা কতটা করে আমি বিক্রি করেছি? এরকম টাইপের জিনিস। বা দেখো, একজন দোকানদার একটা বিনিয়োগ 10% লাভে করে, একটা ইনভেস্টমেন্ট 10% প্রফিট হয়েছে, একটা ইনভেস্টমেন্টে তোমার 20% লস হয়েছে। ওভারঅল লাভ বা লস তোমার মাঝখানে আসবে, ওভারঅল লাভ বা লস তোমার মাঝখানে আসবে। ঠিক আছে? আরে বাবা, ২ জায়গায় ইনভেস্ট করেছো। ধরো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছো ২ রকম শেয়ারে। তুমি এক জায়গায় লাভ করেছো, এক জায়গায় লস করেছো। ওভারঅল তো তোমার টাকার একটা প্রফিট বা লস কিছু একটা আসবে। ওভারঅল শেয়ারে তুমি প্রফিটে আছো না লসে আছো? ধরো তুমি ২ রকম শেয়ার ইনভেস্ট করেছো। একটা শেয়ারে তোমার প্রফিট হচ্ছে, একটা শেয়ারে তোমার লস হয়েছে। তো ওভারঅল তোমার লস বা প্রফিট কিছু তো একটা হবে। সেটা এখানে আসবে। ঠিক আছে? এবার তুমি কোনটায় ক টাকা করে লাগিয়েছো? কোন শেয়ারে ক টাকা লাগিয়েছো তার অনুপাত এটা। ঠিক আছে? এটা যে ইনভেস্টমেন্টে রাখার জিনিসটাকে দেখলাম। আমি প্রফিট লস রাখার জিনিসটাকে যদি দেখি, একটা জিনিস বিক্রি করে আমার 10% লাভ হয়েছে, একটা জিনিস বিক্রি করে আমার 20% লস হয়েছে। ওভারঅল লাভ বা লস আমার এখানে হবে। তাহলে কোন জিনিস কতটা করে তুমি বিক্রি করেছো, বা কোন জিনিস এই দুটো জিনিস কি অনুপাতে বিক্রি করেছো, পরিমাণটার অনুপাত আসবে নিচে। ভ্যারাইটিটা বুঝতে পারলে, কনসেপ্ট বুঝতে পারলে তুমি বলবে হ্যাঁ স্যার। এবার এটা বের করা ভাই কোনো ব্যাপার না। এটা বের করা কোনো ব্যাপার না। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, সবাই শেখো। দেখো, মাইনাস থাকলে তখন আমরা করিনি কোনো অঙ্কে, মাইনাস এরকম আসলে আমরা তখন সেক্ষেত্রে অ্যালিগেশন কিভাবে ইউজ করবো? এই ভ্যালু বের করতে স্যার টেকনিক আমরা জানি, গুণ করে যোগ করে করতে হয়। তাহলে স্যার সেই হিসাবে স্যার 10 গুণে স্যার 20 হলো, 10 গুণে স্যার 20 হলো। এবার স্যার ফর্মুলায় প্লাস হয়। আর স্যার এদিকে দেখুন 3 কোটিং 60, যেহেতু স্যার মাইনাস, তাহলে এখানে মাইনাস 60 হবে। তাহলে স্যার এখানে মাইনাস 60 হবে। এটা তো 3 কোটিং মাইনাস 60, মাইনাস 20 আর 3 গুণ করে কত? মাইনাস 60। তো এই প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে? আলটিমেটলি মাইনাস 60 হয়ে যাবে। সমঝা কি नहीं समझा বলো ভাইয়া? ঠিক আছে? যেহেতু এটা মাইনাস 60 আছে, ফর্মুলার প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 60 হলো। আর নিচে কি হবে? 3 আর 2 5। তাহলে আসছে কত? 20 বিয়োগ 60 মানে মাইনাস 40, 20 বিয়োগ 60 মাইনাস 40/5। মাইনাস 40 বড় সংখ্যাকে মাইনাস করলে মাইনাস বসলো। মাইনাস 40/5 কাটাকুটি করলে কত হচ্ছে? মাইনাস 8, মাইনাস 8, মাইনাস 8। তাহলে কি স্যার এখানে মাইনাস 8 লিখবো না? মাইনাসটা বোঝাচ্ছে যে তোমার লস হয়েছে। এই মাইনাসে যদি আসে তার মানে তোমার লস হয়েছে। একটাই প্রফিট, একটাই লস, ওভারঅল তোমার 8% লস হয়েছে। মাইনাস আসে মানে হচ্ছে লস, এখানে সাইন ম্যাটার করছে না, তোমাকে শুধু বোঝাচ্ছে যেটা লস হয়েছে না লাভ হয়েছে। প্লাস আসে মানে লাভ, যদি মাইনাসে আসে আনসার এখানে তাহলে ভাবে লস হয়েছে, ওভারঅল লস হয়েছে, ওভারঅল লস হয়েছে। ঠিক আছে? ওভারঅল আমার কি হয়েছে? লস হয়েছে। ঠিক আছে? তাহলে উত্তর এটাই চেয়েছে যে ক্ষতি শতকরা হার কত? 8%। এই যে মাইনাস 8 এসছে মানে কি ক্ষতি হয়েছে। তো কোশ্চেনে বলে দিয়েছে যে ক্ষতি শতকরা হার কত? 8%। অঙ্ক শেষ। কি আছে? সিজিএল আসা কোশ্চেন। ঘাবড়ে গেলে হবে? শিখতে হবে, পারতে হবে, বুঝতে হবে। এই কোশ্চেনই রাজ্যের পরীক্ষায় এসে আসলো বলে কোনো না কোনোদিন আসলো বলে আমি তোমাকে বলছি। রাজ্যে যে কোনো পরীক্ষা চলে আসবে, সেটা টেট হোক, আবার প্ল্যানিং হোক, গ্রুপ সি হোক, আমাদের রাজ্যে পুলিশের পরীক্ষা হোক, এলো বলে। আমাদের রাজ্য কপি পেস্টে মাস্টার, সব কেন্দ্র থেকে কপি করে। দেখবে এটা সহজ কোশ্চেন, ভালো কোশ্চেন, দিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে দিলে পট করে। যে পারবে সে পারবে, যে পারবে না সে পারবে না। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। সিপিও 2023, অরবিন্দের কাছে 650 কিলোগ্রাম গম আছে এবং এর একটি অংশ সে 9% লাভে এবং বাকি অংশ সে 19% লাভে বিক্রি করে। মোট 15% লাভ পায়। অরবিন্দের দ্বারা 9% লাভে বিক্রি করা গমের পরিমাণ কত? চলো করে ফেলার চেষ্টা করো, সিপিও পরীক্ষা আশা করছেন। অরবিন্দের কাছে 650 কিলোগ্রাম টোটাল গম আছে। এর একটি অংশ সে 9% লাভে, ঠিক আছে, কি করছে সে? কিছু অংশ তার কাছে, তোমার কাছে সিম্পল 650 কিলোগ্রাম গম আছে। তোমার কাছে 650 কিলোগ্রাম গম আছে। ঠিক আছে? আমি লিখছি, আগেগুলো দিকে যাও। ভেরি গুড। দেখো, তোমার কাছে 650 কিলো গম আছে। তুমি একটি অংশ 9% লাভে, তুমি কিছুটা 9% লাভে, আর বাকি অংশ 19% লাভে বিক্রি করেছো। বাকি অংশ তুমি 19% লাভে বিক্রি করেছো। দুভাগে বিক্রি করেছো। কিছুটা একে দিয়েছো, কিছুটা ওকে দিয়েছো। হ্যাঁ? করে মোট 15% লাভ হয়। লাভ লাভ, এটা 15% লাভ। কি সুন্দর! লাভ লাভ লাভ। ঠিক আছে? 15% লাভ হয়, ওভারঅল তোমার 15% লাভ হচ্ছে। অরবিন্দের দ্বারা 9% লাভে বিক্রি হওয়া গমের পরিমাণ কত? তাহলে একটা কাজ করো, সিম্পলি তুমি একটা রেশিওটা বের করো। ঠিক আছে? তুমি 9% লাভে ক কিলো আর 19% লাভে ক কিলো, মানে কি পরিমাণে, কি অনুপাতে তুমি বিক্রি করছো সেটা বের করো। কোনো ব্যাপার তোমার কাছে, কোনো ব্যাপার না। এখানে 4 আসছে আর এখানে তোমার 6 আসছে। কাটাকুটি যদি করে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 মানে 2:3। কাটাকুটি করলে কত আসছে? 2:3 হয়ে যাচ্ছে।
কাটাকুটি করলে আমাদের 2:3 হয়ে যাচ্ছে। এবার দেখো অঙ্কের এখানে এই অবধি চাইতে পারতো যে তোমার অনুপাত কত, এই অবধি চাই অঙ্কে, তাহলে বলে স্যার 2:3 গল্প শেষ। অনুপাত চাইতে পারতো এবং সেক্ষেত্রে 650 অঙ্কে কোনো কাজে লাগতো না। অনুপাত চাইলে পরিমাণ কাজে লাগে না, কিন্তু এখানে যেহেতু পরিমাণ চেয়েছে এটা লাগবে কাজে, সিম্পল। এখানে এরপরে কি বলেছে, টোটাল তোমার 650 কিলো, টোটাল 650 কিলো কম, আর তোমার হিসেবে টোটাল কত 5, তোমার হিসেবে টোটাল কত 5, তাহলে এই 5 এর মান 650, তোমার এই 5 ইউনিট 650 এর মান। উত্তরে কি চেয়েছে, উত্তরে কি চেয়েছে, বলছে যে অরবিন্দের দ্বারা 9% লাভে বিক্রি হওয়া গমের পরিমাণ, 9% লাভে, 9% লাভে বিক্রি হওয়া গম কতটা, 2 ইউনিট, তাহলে 2 এর মান। যদি কোশ্চেনে বলতো 19% লাভে বিক্রি হওয়া গমের পরিমাণ কত, তাহলে 3 এর মান বের করতাম, ব্যাস ব্যাস। 5 আর 65 130, তাহলে অ্যানসার কত আছে 260 কিলো। অর্থাৎ অর্থাৎ 650 কিলোর মধ্যে 260 কিলো গম তুমি 9% লাভে বিক্রি করেছো, আর বাকিটা তুমি 19% লাভে বিক্রি করেছো। দু রকমই চাইতে পারতো অঙ্কে, দিতাম অ্যানসার, দিতাম অ্যানসার। এমন চাইতেই পারতো যে 9% এবং 19% লাভে কত কিলো গম বিক্রি করেছে, 260 কিলো, আর একবার বিক্রি, এবার 650 থেকে 260 বাদ দাও, যেটা পড়ে থাকবে সেটা 19% লাভে বিক্রি করেছি। দুটোই চাইতে পারে, 9% লাভ শুধু চাইতে পারতো, 19% লাভ শুধু চাইতে পারতো, চাইতে চার অনুপাত চাইতে পারতো। অঙ্ক এখানে শেষ করতে পারে, অঙ্কে আমার 9% লাভের মান চাইতে পারে, আমার অঙ্কে 19% এর মান চাইতে পারে, আমার দুটোই মান চাইতে পারে, এদের ডিফারেন্স চাইতে পারে। 4-5 রকম ভাবে আমি চাইলে অ্যাজ এক্সামিনার জিনিসটাকে সাজাতে পারি, চাইতেই পারি তোমার কাছে। তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা আমি জানতে চাইবো। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি পারবে, তুমি যদি উপর উপর মুখস্থ বিদ্যা চালাও, অঙ্গ নম্বর ঢং নম্বর পড়ে আসো, তাহলে পারবে না, তাহলে তুমি চাকরির যোগ্য না, সোজা বাংলা কথা। ঠিক আছে, চলো নেক্সট। সিএইচএসএল, সিএইচএসএল শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যে কোনো ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারে। ভয় কিসের, আমি যদি শিখে আমার হয়তো কনফিডেন্স আসবে, দেবো পরীক্ষা, প্রবলেম কোথায়, প্রতি বছর পরীক্ষা হয়। দেখো রামেন্দ্র 1500 টাকায় কিছু তরমুজ কিনেছেন, তিনি তার 1/4 12% ক্ষতিতে বিক্রি করেন এবং বাকি তরমুজগুলি কত শতাংশ লাভে বিক্রি করা উচিত যাতে পুরো লেনদেনের উপর 25% লাভ হয়। ডারনে কেন ইমে হুনা ভাই, এধারাও 2024 আশা করছেন। রামেন্দ্র 1500 টাকায় কেজিতে কিছু তরমুজ কিনেছেন, তিনি তার 1/4 12% ক্ষতিতে, আচ্ছা একটা হচ্ছে 12% ক্ষতিতে, প্রফিট লসটা অলওয়েজ উপরে হবে, অলওয়েজ প্রফিট লস উপরে হবে, প্রফিট হচ্ছে বলা কতটা কি লস হয়েছে সেটা উপরে হবে, নিচে অলওয়েজ পরিমাণ, নিচে অলওয়েজ পরিমাণ, তাই তো করছি সব অঙ্কে। 12% একটা ক্ষতিতে বিক্রি করেন এবং বাকি তরমুজগুলো কত শতাংশ লাভে, বাকি তরমুজগুলো কত শতাংশ লাভে বিক্রি করেছে আমি জানি না, বললাম X% লাভে বিক্রি করেছে, তাই বিক্রি করা উচিত যাতে পুরো লেনদেনের উপর 25% লাভ হয়, পুরো লেনদেনে তার 25% লাভ হয়েছে। কিছু তরমুজ 12% লসে বিক্রি করেছো, বাকি তরমুজ কিছু পার্সেন্ট লাভে বিক্রি করেছো, সেই কিছু আমরা জানি না, কিছু কি জানি না, এক্স ধরলাম, ওভারঅল লাভ হয়েছে 25%, তাই 25 লিখলাম, ঠিক আছে। এবার নিচে দেখো যে ডাটা তোমাকে দিয়ে দিয়েছে সেটা কি, তোমাকে ক্লিয়ারলি কোশ্চেন বলেছে যে রামেন্দ্র 1500 টাকায় কিছু তরমুজ কিনেছিলেন, এই টোটাল তরমুজটা সে 1500 টাকায় কিনেছে, টোটাল তরমুজ সে 1500 টাকায় কিনেছে, তিনি তার 1/4 আচ্ছা 1500 টাকা তো টোটাল তরমুজ সে কিনেছে, এই রকম তরমুজ সে 1500 টাকা কিনেছে, ঠিক আছে। তাহলে 1500 টাকা কিনে সে 1500 টাকা কিনে সে কি করেছে, তার 1/4 মানে কি 1/4, কাটাকুটি করলে কত হচ্ছে 3 4 12, 30 4 7 28, 20 4 5 20, তারপরে 375 টাকা, 1500 টাকার মধ্যে 375 টাকায় তিনি 12% ক্ষতিতে বিক্রি করেছে, 375 টাকা তরমুজ, 375 তার মানে এখানে কোশ্চেন ভালো করে পড়ো, ঠিক আছে। 1500 টাকার টোটাল আমি তরমুজ কিনলাম, তার মধ্যে 300 মানে 1500 টাকার 1/4 মানে 375 টাকা তরমুজ 12% লসে বিক্রি করেছি, সোজা বাংলা হিসাব। আমি 1500 টাকা তরমুজ কিনেছি, তার 1/4 মানে 375 টাকা তরমুজ, 375 টাকা তরমুজ আমি 12% লসে বিক্রি করেছি, ঠিক আছে। আচ্ছা বাকি তাহলে ক টাকার তরমুজ পড়ে আছে, বাকি ক টাকার তরমুজ পড়ে আছে, টোটাল 1500 টাকা তরমুজ আমি কিনেছিলাম, 375 টাকা তরমুজ আমি বিক্রি করে ফেলেছি, আমার কাছে ক কিলো, ক টাকার তরমুজ এখন বেঁচে আছে, পরিষ্কার 7 2 3 4, 1125 টাকা তরমুজ এখন বেঁচে আছে আমার কাছে, সেই 1125 টাকা তরমুজটা আমি X% লাভে বিক্রি করেছি, এই X এর মান আমাকে বের করতে হবে, এই হচ্ছে অঙ্ক, বহুত মজা আয়েগা ভাই সাহেব, বহুত মজা, ঠিক আছে। সিএইচএসএল ওকে চলো ক্লিয়ার, বলবে হ্যাঁ স্যার, তাহলে X এর মান বের করতে হবে তোমাকে, ঠিক আছে। প্রথম কথা এখানে কি কাটাকুটি যাচ্ছে, বলবে হ্যাঁ স্যার যাচ্ছে, পুরো 3 দিয়ে উড়িয়ে দিন, ঠিক আছে, 1:3 হচ্ছে এটা, 3 দিয়ে পড়ে যাচ্ছে, 3 5 15 5 হাতে হলো 1, 3 7 21 হাতে 22 2 হাতে হলো 1, 3 3 9 আর 2 11, ঠিক আছে, 22 2 হাতে হলো 2 ছিল, হ্যাঁ 11, তাহলে 1:3 কত আসছে 1:3, ঠিক আছে 1:3। তাহলে 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 X এর মান বের করা কোনো ব্যাপার না স্যার, কোনো ব্যাপারই না, এর থেকে সহজ কোশ্চেন হয় না স্যার, 1 এখানে স্যার 3 হচ্ছে। তাহলে স্যার দেখুন এই X এর মান মানে কি স্যার, আমরা একটা জিনিস স্যার জানি, সূত্র অ্যাপ্লাই করুন স্যার, 12 একে -12 স্যার, আর স্যার প্লাস এদিকে দেখুন স্যার 3x, ঠিক আছে, বাই স্যার হবে 3 এর আগে 4, তার মানে স্যার ফর্মুলা অনুযায়ী এটা মানেই তো স্যার 25 বসিয়ে রেখে দিয়ে রেখেছে এখানে, এটা মানে তো স্যার 25 বসিয়ে দিয়ে রেখেছে এরা, ঠিক আছে। 12 একে 12 প্লাস স্যার 3x, এই যে 3x আর স্যার নিচে 3 এর আগে 4, এটা মানেই তো স্যার মিডল ভ্যালু আসে, আর সেই মিডল ভ্যালু মান নাকি 25, তাহলে স্যার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 12 - 3x এর মান 100, তাহলে 3x এর মান কত হয়ে যাবে 112, 4 25 100, এই 12 দিকে 112, 3x এর মান কত 112, 3x এর মান যদি 112 হয় তাহলে x এর মান কত হবে 112/3, 112/3 x এর মান তাহলে কত হবে, অতএব x এর মান কত হবে, x এর মান কত হবে 112/3, 112/3, ঠিক আছে, x এর মান কত হবে 112/3, যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসছে তুমি দেখো, ঠিক আছে। ক্যালকুলেশন করো কত আসছে 112/3, 112/3 কে যদি রাফ এখানে করে নেই আমরা, 3 3 কে 9, ঠিক আছে, 2 22, 3 7 21, 3 7 21 1.0, 37.3 আছে, 37.3 কোথায় আছে, অপশনে দেয়া আছে, 37.3 আসে মাত্র, আমি বুঝে গেছি যে অপশন এ, অপশন এ হবে রাইট অ্যান্সার, 37.33 অ্যান্সার আসবে, 37.3 চলতেই থাকবে, 37.33% হবে সঠিক উত্তর। সিএইচএসএল পরীক্ষা আসা কোশ্চেন, কোশ্চেন কি সত্যি কঠিন না সহজ কোশ্চেন। নেক্সট, যদি কারো কোথাও ডাউট থাকে আরেকবার রিপিট করে দেখে নেবে, এর থেকে সহজে দুনিয়া তোমাকে কেউ বোঝাবে না, তোমার যদি মনোযোগের কোথাও অভাব থাকে তাহলে অসুবিধা হতে পারে, তাছাড়া অসুবিধার কথাই নয়, তুমি রিপিট করে দেখে নেবে। চলো সিজিএল 2024 কি বলছে, আচ্ছা এখানে অবধি একটা টাইপ আমাদের শেষ হলো, এই অবধি একটা টাইপ আমাদের শেষ হলো, ঠিক আছে, এই অবধি একটা টাইপ আমাদের শেষ হলো 72 নম্বর কোশ্চেন অবধি। 73 নম্বর কোশ্চেন থেকে আমাদের আবার নতুন টাইপ শুরু হবে, ঠিক আছে। এবং 73 নম্বর কোশ্চেন থেকে আমি তোমাদেরকে যেটা ভেবেছি সেটা হচ্ছে যে
অ্যালিগেশন এমন একটা জিনিস যেটা বিভিন্ন চ্যাপ্টারে ইউজ করা যায়। তো বিভিন্ন চ্যাপ্টারে ছোট ছোট টাইপ যেগুলো অ্যালিগেশনের মাধ্যমে আমরা সলভ করতে পারি সেই ধরনের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে মিক্স টাইপের করে প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে অ্যালিগেশন প্র্যাকটিস করছো, অ্যালিগেশনের মাধ্যমে অন্যান্য অনেক অধ্যায় ছোট ছোট কনসেপ্ট যেগুলো আমরা কিন্তু সলভ করতে পারি। ভালো করে দেখতে গেলে এগুলো কিন্তু আমরা প্রফিট লসের কোশ্চেন সলভ করলাম, ভালো করে দেখতে গেলে। ঠিক আছে, ভালো করে দেখতে গেলে আমরা কিন্তু এই কোশ্চেনটা প্রফিট লসের কোশ্চেন সলভ করলাম, তাই না? এখানে কিন্তু কোনো মেশানোর কথা, মিক্সিং এর কিছু বলা হয়নি, কিন্তু অ্যালিগেশন দিয়ে হচ্ছে। আমাদের চ্যাপ্টারের নাম মিক্সার এন্ড অ্যালিগেশন। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার নাম মিক্সার এন্ড অ্যালিগেশন। তো অ্যালিগেশনের মাধ্যমে যত রকম কোশ্চেন সলভ হতে পারে আমাদের, তার কিছু ছোঁয়া আমি তোমাদেরকে দিয়ে দেবো। পার্সেন্টেজের কিছু কোশ্চেন সলভ হবে, সরল সূত্রের কিছু কোশ্চেন সলভ হবে, টাইম এন্ড ডিসটেন্সের কোশ্চেন কিছু সলভ হয়ে যাবে, অ্যাভারেজের কোশ্চেন আমাদের সলভ হয়ে যাবে। তো কি ধরনের কোশ্চেন, সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন আমাদের সলভ হবে। তো কি ধরনের কোশ্চেন আমাদের অ্যালিগেশনের মাধ্যমে সলভ হতে পারে, বিভিন্ন অধ্যায় থেকে কিছু কোশ্চেন নিয়ে যে টাইপগুলো অ্যালিগেশনের মাধ্যমে সলভ হতে পারে তার একটা পুরো ওভারঅল প্র্যাকটিস আমি তোমাদেরকে করিয়ে দেবো। এর ফলে একটু ক্লাস বাড়বে, কিন্তু ওভারঅল একটা কনসেপ্ট তোমার মাথায় একেবারে ঢুকে যাবে। কারণ অ্যালিগেশন প্র্যাকটিস করছো, অ্যালিগেশনটাকে ইউজ করছো বারবার, ওভারঅল প্যাটার্ন যেহেতু সেম, তোমার মাথায় পুরো ঢুকে যাবে। ঠিক আছে। আমি চাইলে এই মুহূর্তে ক্লাস মিক্সার শেষ করতে পারি, কিন্তু আমি চাইছি যে অ্যালিগেশনের উপর আরো কিছু কোশ্চেন তোমাদেরকে আমি প্র্যাকটিস করিয়ে দিই। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটা তুমি দেখলে, হ্যাঁ, একটা বিনিয়োগ, এই যে বিনিয়োগের অঙ্ক, এখানে কোথাও মেশানোর কথা বলা হয়নি, মিক্সারের কোনো ছোঁয়া নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালিগেশনের কোশ্চেন। ঠিক আছে, ওকে। অ্যালিগেশনের প্যাটার্ন কি, এই যে এই জিনিসের মাঝখানে দিয়ে আমরা কিছু তৈরি করছি, এটা অ্যালিগেশন মেথড বলা হয়। ঠিক আছে। 600 কিলোগ্রাম গম আছে, এর একটি অংশ 9% লাভে রাখো। অ্যাকচুয়ালি এটা প্রফিট লসের অঙ্ক, লাভ লসের অঙ্ক আসছে। তাহলে অ্যাকচুয়ালি প্রফিট লসের অঙ্ক, তাহলে প্রফিট লসের এই ধরনের টাইপটাকে আমরা অ্যালিগেশনে সলভ করতে পারি। প্রফিট লসের এই ধরনের টাইপকে আমরা অ্যালিগেশনের মাধ্যমে সলভ করতে পারি, যেটা আমরা শিখলাম। ঠিক আছে, প্রফিট লসের এই ধরনের টাইপকে আমরা অ্যালিগেশনের মাধ্যমে সলভ করব। নেক্সট দেখো, এই যে একটা কোশ্চেন, সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি যদি দেখো, এটা কিন্তু তোমার সিম্পল ইন্টারেস্টের উপরে কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। ঠিক আছে, যেমন দেখো বলছি, সাধারণ সুদের উপর বিভিন্ন ব্যাংকে বিনিয়োগের জন্য মোট কি হচ্ছে 2 লক্ষ টাকা দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে। একটি থেকে 4% সুদ পাওয়া যায়, অন্যটি থেকে 6% বার্ষিক সুদ পাওয়া যায়। যদি 1 বছর শেষে মোট সুদ সম্পূর্ণ পরিমাণের উপর 4.7% বার্ষিক হারে সমান হয়, তাহলে প্রতিটি ব্যাংকে বিনিয়োগ করার পরিমাণ কত? ঠিক আছে, আজকে আমাদের যে কম্পিউটারে পিডিএফ রেডি হয়, কৌশিক আরেকটা পিডিএফ তো চলে আসার কথা, দেখো তো জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করো। আসলে আমাদের যে কম্পিউটার পিডিএফটা রেডি হয়, এই কম্পিউটারটা সকাল থেকে ডিস্টার্ব করছিল, যার ফলে আমাদের টাইপিস্ট টাইমের মধ্যে আমাকে পিডিএফ দিয়ে উঠতে পারছে না, কিছুটা করে করছে, কিছুটা করে পাঠাচ্ছে, বুঝতে পারলে? তাহলে কোশ্চেনটা ততক্ষণে করি আমরা। সাধারণ সুদের উপর ভিন্ন ব্যাংকে বিনিয়োগের জন্য মোট 2 লক্ষ টাকা, ঠিক আছে, 2 লক্ষ টাকা দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটি থেকে 4% বার্ষিক সুদ পাওয়া যায়, আর অন্যটা থেকে 6% বার্ষিক সুদ পাওয়া যায়। যদি 1 বছর শেষে মোট সুদ সম্পূর্ণ পরিমাণের উপর 4.7% বার্ষিক হারে সমান হয়, তাহলে প্রতিটি ব্যাংকে বিনিয়োগ করা পরিমাণ কত? সিম্পল ইন্টারেস্ট এই ধরনের টাইপকে আমরা অ্যালিগেশন মেথডে করতে পারি। সব টাইপ না, কিন্তু কিছু টাইপ, প্রত্যেকটা অধ্যায়ে কিছু টাইপ এমন থাকে যেটাকে আমরা অ্যালিগেশন ইউজ করতে পারি। ঠিক আছে, তো সেই টাইপগুলো আমি তোমাদেরকে ওভারঅল একটু পরিচয় করিয়ে দেবো, যাতে অ্যালিগেশন প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে সেই অধ্যায়গুলো ছোঁয়া পেয়ে যাও, এবং পরীক্ষায় আসা মাত্র তুমি যাতে দ্রুত আনসার করতে পারো। এই কোশ্চেনগুলো যে অ্যাকচুয়ালি তোমার সিম্পল ইন্টারেস্টের নিয়মে হবে না তা নয়, আমি তোমাদেরকে করিয়েছি, কিন্তু আমি এটাকে অ্যালিগেশনের মাধ্যমেও করা যায়। সেটা কিভাবে দেখো, সাধারণ সুদের উপর দুটি ভিন্ন ব্যাংকে বিনিয়োগের জন্য মোট 2 লক্ষ টাকা তোমার কাছে আছে। তুমি দুটো ব্যাংকে রেখেছো টাকা। একটাতে তুমি 4% বার্ষিক সুদের হার পাচ্ছ, আর একটা জায়গায় তুমি 6% বার্ষিক সুদ পাচ্ছ। 4%, 6%, 4%, 6%, ঠিক আছে, পাওয়া যায়। যদি 1 বছর শেষে মোট সুদ সম্পূর্ণ পরিমাণের উপর 4.7%, মোট সুদ সম্পূর্ণ পরিমাণের উপর 4.7% বার্ষিক হারে সমান হয়, তাহলে প্রতিটি ব্যাংকে বিনিয়োগ করার পরিমাণ কি হবে? সিম্পল ইন্টারেস্টে কোন টাইপের কোশ্চেন করতে পারবো, যেখানে রেট, দুটো ব্যাংকে বা একটা ব্যাংকে একটা পোস্ট অফিসে তুমি টাকা রেখেছো, দু জায়গা রেট জানবে, এবং তোমার ওভারঅল একটা রেট তুমি পাবে। ঠিক আছে, যে তোমার এই দুটো রেটে তুমি টাকা রেখেছো, তোমার যে সুদ আসছে বা তুমি যে সরল সুদে করার পরে যে ব্যাংক থেকে যে সুদ পাচ্ছ, তার একটা রেট তুমি জানবে, রেট দিয়ে দেবে বা রেট বের করে নিতে হবে। রেট, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমরা অ্যালিগেশন ইউজ করতে পারবো। ঠিক আছে, রেট। তাহলে দেখো আমরা কি করবো, আলাদা অ্যালিগেশন ইউজ করতে পারবো। এবং এই রেটের ফলে কি হবে, এই ভাই রেটের ফলে ভাই কি হবে, এই ব্যাংকে কিছু রেট রেখেছো, এই ব্যাংকে কিছু রেখেছো, ওভারঅল কিছু একটা রেট তুমি পাবে। যখন তুমি ধরো একটা ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছো, একটা ব্যাংকে 2 লক্ষ টাকা রেখেছো, এই ব্যাংকে 4% হারে সুদ দিয়েছে, এই ব্যাংকে হয়তো 6% দিয়েছে, কিন্তু ওভারঅল বছরের শেষে গিয়ে আমি বলতে চাইছি, কোনো একটা ব্যাংকে তুমি 4% পেয়েছো, কোনো একটা ব্যাংকে ধরো তুমি 6% পেয়েছো, কিন্তু ওভারঅল যখন তুমি 1 বছর পরে দুটো ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি আনলে, তুমি দেখলে মোটের উপর তুমি না 4 পেয়েছো না 6 পেয়েছো, ওভারঅল পেয়েছো হচ্ছে 5%। ওভারঅল তুমি 5% সুদ পেয়েছো। এই যে ওভারঅল তুমি কত পেলে, 2 জায়গায় বা 3 জায়গায় রেখে তোমার ওভারঅল কত আসলো, এটাও পার্সেন্ট, এটাও রেট, এবং ওভারঅল তুমি যদি এক জায়গায় করে দেখো তোমার কিছু একটা রেট আসছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন ইউজ করতে পারবো, এবং এর ফলে যে রেশিওটা এখানে আসে না, এই ক্যালকুলেশন করবে অ্যালিগেশন ইউজ করার পরে যে অ্যানসার আসে, এখানে যে রেশিওটা আসে, নিচে অলওয়েজ রেশিও আসে, এটা কিসের রেশিও বলো তো? তুমি কোন ব্যাংকে ক টাকা রেখেছো, তুমি কোন ব্যাংকে ক টাকা রেখেছিলে, তার অনুপাত চলে আসে। এখান থেকে আমরা কোন ব্যাংকে ক টাকা রেখেছি সেগুলো বের করতে পারবো, বা দুটো ব্যাংকে ক টাকা করে রেখেছিলে, বা দুটো ব্যাংকে কি অনুপাতে টাকা রেখেছিলে, সেটা তোমার বেরিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? যে স্যার কি ধরনের টাইপ, সেটা একবার ইয়েস লিখে জানাবে। কোন টাইপের ক্ষেত্রে, সরল সুদের কোন টাইপের ক্ষেত্রে আমরা অ্যালিগেশন ইউজ করবো, সেটা কি ক্লিয়ার হয়েছে? আমার সময় শিখি তো, কিন্তু বুঝতেই পারি না স্যার, টাইপ গুলিয়ে যায়। সেটাও ক্লিয়ার হওয়া জরুরি। স্যার আমি কোথায় ইউজ করবো, প্র্যাকটিস করলে এমনি মাথায় চলে আসবে, চলো ইউজ করি। দেখো, একটা ব্যাংকে তুমি 4% হারে সুদ পেয়েছো, একটা ব্যাংকে তুমি 4% হারে পাচ্ছ, ঠিক আছে, একটা ব্যাংকে তোমাকে 6% হারে দিয়েছে। দুটো ব্যাংক মিশিয়ে দেখো, যদি 1 বছর শেষে মোট সুদ সম্পূর্ণ পরিমাণের উপর 4.7% বার্ষিক হারে সমান হয়, এই ব্যাংকে 4% দিয়েছে, এই ব্যাংকে 6% দিয়েছে, তুমি যখন 1 বছর পরে টাকা তুলেছো, তুমি দেখছো ওভারঅল তোমার 4.7% সুদ আসছে, ওভারঅল তোমার 4.7% সুদ আসছে। এবার তারা তোমাকে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে বলছে যে কোন ব্যাংকে ক টাকা রেখেছিলে, কোন ব্যাংকে ক টাকা, তুমি অ্যালিগেশন মারো, তাহলে এখানে আসছে 1.7, আর এখানে আসছে কত, 0.7, তাই তো, এখানে আসছে 1.7,
সরি ভুল করলাম মনে হচ্ছে 4.7 ভুল হচ্ছে এখানে 1.7 কেন হবে 6 থেকে 4.7 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে 3 2.3 হচ্ছে আমাদের ঠিক আছে হ্যাঁ সরি 1.3 হচ্ছে আমাদের 1.3 হচ্ছে এখানে 3 4 কে 5 মানে 1.3 হচ্ছে 6 থেকে 4.7 বাদ দিলে হচ্ছে আমাদের 1.3 1.3 হচ্ছে এখানে আমাদের আর এখানে আমাদের কত হচ্ছে 0.7 এখানে কত আছে 0.7 ঠিক আছে 0.7 ওকে ওইদিকে 10 উঠে গেল আমরা 13:7 13:7 তাহলে তোমার হিসাবে তুমি ক টাকা দুটো ব্যাংকে টোটাল ক টাকা রেখেছো কত ইউনিট টাকা রেখেছো 13 এর সাথে টোটাল 20 ইউনিট টাকা রেখেছো তুমি রেখেছো টোটাল 20 ইউনিট টাকা আর কোশ্চেনে বলছে টোটাল 2 লক্ষ টাকা রাখা হয়েছিল টোটাল নাকি 2 লক্ষ টাকা রাখা হয়েছে তাহলে আমাদের হিসাবে এই 20 ইউনিটের মানে হচ্ছে 2 লক্ষ 1 2 3 4 5 2 লক্ষ উত্তরে কি চেয়েছে উত্তরে বলছে যে দুটো ব্যাংকে ক টাকা করে রেখেছিলেন তাহলে এই যে 2 লক্ষ এটা 20 ইউনিটের মান সিম্পলি এরকম করে এই যে 2 লক্ষটা হ্যাঁ 20 ইউনিটের মান তোমার 2 লক্ষ 20 ইউনিটের মানে কত হচ্ছে 2 লক্ষ 1 2 3 4 5 তাহলে 1 ইউনিটের মান কত 20 ইউনিটের মান যদি 2 লক্ষ তাহলে 1 ইউনিটের মান কত হবে কাটাকুটি হয় দুটো শূন্য তোমার কেটে যাবে শূন্য শূন্য তোমার কেটে যাবে 2 1 2 1 2 3 4 তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে 10,000 1 ইউনিটের মান যদি 10,000 হয় তাহলে অঙ্কের অ্যানসার কি আসবে একটা হচ্ছে 13,000 একটা হচ্ছে 7,000 একটা হচ্ছে 13,000 1,30,000 সরি একটা হচ্ছে 1,30,000 একটা হচ্ছে 70,000 এই যে অপশন এ হয়ে যাবে রাইট অ্যানসার অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যানসার ঠিক আছে বোঝা গেল বলবে হ্যাঁ স্যার পুরো বোঝা গেল কোনো সমস্যা স্যার নেই ঠিক আছে আশা করি পুরো ক্লিয়ার ওকে এখানে আমি একদম ক্লিয়ারলি তোমাকে কেটে করে দেখিয়ে দিচ্ছি 20 ইউনিটের মান তোমার হচ্ছে 2 লক্ষ 1 2 3 4 5 তাহলে 1 ইউনিটের মান তোমার কত আসবে এই যে 1 2 3 4 5 বাই 20 ওকে শূন্য শূন্য তোমার কেটে যাবে 2 দিয়ে যদি কাটো 1 1 2 3 4 ঠিক আছে 10,000 হলে তাহলে তোমার হচ্ছে 13 ইনটু 10 1,30,000 7 ইনটু তোমার হচ্ছে 10,000 মানে হয়ে যাচ্ছে আমার 70,000 ওকে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে এসো স্টার্ট করে করো আজকে একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের বুঝতে পারছি কিছু মনে করো না এটাকে ম্যানেজ করে নাও ঠিক আছে বললাম যেটা আমাদের কম্পিউটারটি ডিস্টার্ব করছিল বুঝেছো যে কম্পিউটার টাইপ হয় এটুকু ক্লিয়ার মজা আসছে সিম্পলিটারে স্পট নিচে করতে হবে দাঁড়াও উড়িয়ে দেখতে পাচ্ছেন দাঁড়াও উড়িও না হ্যাঁ হ্যাঁ আর জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার সবসময় মাছের যে মানটা উপরের গুলো 1 ইয়ারের উপরে অঙ্ক হবে 1 ইয়ারের রেট দুটো ব্যাংকের 1 ইয়ারের রেট তো মাঝখানে কোনো সময় 3 বছরের রেট বসিয়ে দেবে না 5 বছরের রেট বসাবে না 2 বছরের রেট বসাবে না অলওয়েজ 1 ইয়ারের রেট ক্যালকুলেশন করে বসাবে ঠিক আছে অলওয়েজ রেট বের করে নিয়ে বসাবো যে রেট থাকে ভালো রাত থাকলে আমরা রেট বের করে নিয়ে বসাবো ঠিক আছে দেখো সিজিএল পরীক্ষা নেক্সট কোশ্চেন আমাদের সেটা আমরা করলাম না এটা আমরা করলাম এখনই ঠিক আছে এই যে 73 নাম্বার কোশ্চেন করলাম আমরা এটা করা হয়ে গেছে আমাদের চলো 74 চলো দেখো এনটিপিসি তে দিয়েছে সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাই সব পরীক্ষার জন্য দেখো মোট 5,000 এর একটি অংশ 5,000 টাকা মানে টোটাল 5,000 টাকা তোমার কাছে আছে একটি অংশ 5% বার্ষিক সরল সুদে অন্য একটি অংশ 10% বার্ষিক সরল সুদে ধার দেওয়া হয়েছিল 5 বছর পরে সুদ বাবদ প্রাপ্ত অর্থ ছিল 1,750 টাকা ঠিক আছে 10% বার্ষিক সরল সুদে ধার দেওয়া টাকা পরিমাণ সেম কোশ্চেন এবং এই কোশ্চেনটা দেখতে গেলে একটু সিজিএল আসা কোশ্চেনের থেকে কঠিন সিজিএল আসা কোশ্চেনটা সহজ এটা কঠিন কিন্তু আমরা পারবো খুবই সোজা দেখো ঠিক আছে মানে ওর তুলনায় কঠিন কিন্তু অঙ্ক কঠিন না ঠিক আছে দেখো কি বলছি টোটাল তোমার কাছে ভাই 5,000 টাকা তুমি 5% বার্ষিক সরল সুদে এক জায়গায় টাকা লাগিয়েছো আর অন্য অংশে 5,000 টাকাকে দুভাগ করেছো একটা ব্যাংকে 5% সুদ দিচ্ছে এখানে কিছু টাকা রাখবো একটা ব্যাংকে 10% বার্ষিক সুদ দিচ্ছে এখানে কিছু টাকা রাখবো ঠিক আছে রাখলাম 10% রাখলাম এবার এক বছর পরে এখানে যেহেতু বাৎসরিক সুদ বাৎসরিক রেট এখানে অলওয়েজ বাৎসরিক রেট আসা উচিত ঠিক আছে এখানে অলওয়েজ এক বছরের কি রেট সেটা আসবে তোমার এই দুটো এক বছরের রেট আসবে এক বছরের রেট আসবে তাহলে এক বছরের রেট সবসময় বলে দেবে না দেখো কোশ্চেনে কি বলছে অন্য একটা অংশ 10% বার্ষিক সুদে ধার দেওয়া হয়েছিল 5 বছর পর এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ ভাই সাহেব 5 বছর পর কি হয়েছে দেখো এখানে ঠিক আছে দেখো এখানে দেখো 5 বছর পরে এই জায়গাটা দেখো 5 বছর পর সুদ বাবদ প্রাপ্ত মোট অর্থ ছিল হচ্ছে 1,750 টাকা 5 বছর পর তাহলে এখান থেকে তুমি রেট বের করে নিতে পারবে কি পারবে না তোমাকে সহজে আমি শিখেছিলাম রেটের ফর্মুলা কি 100 আই বাই পিটি রেটের ফর্মুলা কি 100 আই বাই পিটি 100 আই 100 আই 100 আই সুদ 100 ইনটু আই সুদ কত সুদ কত টাকা 1,750 টাকা সুদ আসল কত টাকা 5,000 টাকা ঠিক আছে টাইম কত 5 বছর তাহলে এখান থেকে রেট বেরিয়ে যাবে আরামসে রেট বেরিয়ে যাবে 5,000 সঙ্গে 500 কেটে দাও ঠিক আছে 5 দিয়ে যদি কাটো 3 5 15 25 5 5 25 শূন্য 5 7 35 মানে 70 তাহলে এখানে আমাদের কত আছে কিছু একটা কত করেছে 7% আসা ছিল 70 কেন আনলাম 5,000 500 কাটলো আমাদের ঠিক আছে ওকে আচ্ছা 3 5 15 25 5 5 25 শূন্য ঠিক আছে কিছু একটা ভুল করছি আবার করি মানে ঠিক করলাম রেটের হচ্ছে আমাদের 100 ইনটু আই 1,750 টাকা আমাদের সুদ বাই পি হচ্ছে আমাদের হচ্ছে 5,000 টাকা কারণ 500 লিখেছিলাম আমি খুব সম্ভবত আর টাইম হচ্ছে আমাদের 5 বছর ঠিক আছে একটা দুটো তিনটে কেটে দাও ঠিক আছে 5 দিয়ে কাটলে আমাদের হয়ে যাচ্ছে কত 3 5 15 আরে यार 3 5 15 বা 5 5 25 দিয়ে কাটলে আমাদের একবার 7 দিয়ে চলে যাচ্ছে যে 25 গুণ 7 করলে 5 7 35 5 7 3 7 14 3 17 25 দিয়ে একবার 7 দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এটা যাচ্ছে কত দিয়ে 7 দিয়ে এটা তাহলে আসছে কত 7% ওভারঅল কত চলে আসছে 7% এটা তোমাকে রফে বের করে নিতে হবে ওভারঅল কত আসছে 7% ঠিক আছে 5 বছরের সুদ যদি আসে তাহলে 1 বছরের সুদ কত 7% লেখা তুমি যদি আমরা অ্যালিগেশন ইউজ করি এটা হচ্ছে 3 আসছে এখানে আসছে 2 তাহলে 3:2 অনুপাতে তুমি দু ব্যাংকে টাকা রেখেছো 3:2 অনুপাতে তুমি দু ব্যাংকে টাকা রেখেছো এর উত্তর কি চাইছে 10% বার্ষিক সরল সুদের ধার দেওয়া টাকার পরিমাণ কত টোটাল টাকা তোমার কত 5 ইউনিট আর কোশ্চেনে বলছে টোটাল টাকা কত টাকা 5,000 টাকা টোটাল 5,000 টাকা উত্তরে কি চাইছে উত্তরে চাইছে যে 10% বার্ষিক সরল সুদে ধার দেওয়া 10% বার্ষিক সরল সুদে ধার দেওয়া টাকা কত 2 ইউনিট যদি কোশ্চেনে বলতো 5% হারে ধার দেওয়া টাকার পরিমাণ কত 3 ইউনিটের মান বের করতাম ঠিক আছে তাহলে এখানে 1000 কেটে গেল তাহলে কত হচ্ছে 2,000 উত্তর ঠিক আছে 2,000 উত্তর অপশনে কেমন লাগছে একটু বলো মজা লাগছে তো চিকেন মটন ডিম সব খাচ্ছি আমরা আজকে চলো অ্যালিগেশন কি যাই হোক
তাহলে আমি তোমাকে এতবার রিপিট করে তোমার মনে এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছি, তোমার মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছি, পরীক্ষার হলে আসলে তোমার মাথায় বেরোবে না। সিম্পল ইন্টারেস্টের এই কোশ্চেন অ্যালিগেশন মেথডে হয়। দুটো ব্যাংকে টাকা রেখেছি, দেখি ওভারঅল আমরা 1 বছর পরে 5 বছর পরে কিছু এসেছে, সেটাকে রিপেয়ার করবো, এবার কি অনুপাতে কি টাকা রেখেছিলাম আরামসে বেরিয়ে যাবে। কোনো ব্যাপার। সবাই লিখেছে, খুব ভালো লাগছে স্যার, দারুন দারুন। চলো থ্যাংক ইউ, একদম। চলো নেক্সট, এনটিপিসি দিয়ে আসা কোশ্চেন, এটাও এনটিপিসি, হ্যাঁ সিবিটি 2 धरने का रिसिप्ट करने का है भाई साहब। আমি একটা কথা বলবো তোমাকে, আমি তোমাদেরকে এই টাইপটা এত ভালো করে শিখিয়ে দিচ্ছি না, ঠিক আছে? ছাড়ো, বাদ দাও, বলা দরকার নেই, তোমরা বুঝতেই পারছো। চলো অঙ্ক করি এসো। মোট 9200 এর একটি অংশ 5% বার্ষিক সাধারণ সুদে এবং বাকি অংশ 8% বার্ষিক সাধারণ সুদের হারে ধার্য হয়েছিল। 3 বছর পরে প্রাপ্ত মোট সুদ এত টাকা হয়। 5% একই কোশ্চেন করো তাড়াতাড়ি, একদম একদম রেডি আমরা করার জন্য। চলো 5%, এটা 5%, এটা হচ্ছে 8%। হলো ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো কি খেলেছে ওরা। বার্ষিক সাধারণ সুদে ধার দেওয়া হয়েছিল 3 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল 1812 টাকা। 3 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল 1812 টাকা। এটাকে রেট বের করে নেবো। 100 আই কত আমাদের 1812 টাকা। 100 আই 1812 টাকা হয়ে গেল সুদ, ঠিক আছে? বাই বিটি, বি কত? বি হচ্ছে 9200, বি হচ্ছে 9200। টাইম কত? টাইম হচ্ছে 3 বছর, বাদ খুব লাড্ডু লাড্ডু কি যাই হোক, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা কাটি 3 6 18 3 4 12, ঠিক আছে? কত দিয়ে যাচ্ছে? 604/92, ঠিক আছে? কাটাকুটি কিছু যাচ্ছে নাকি? কত দিয়ে যেতে পারে যদি আমরা 7 দিয়ে দেখি? 7 দিয়ে যাচ্ছে না, 2 দুগুণে 4 যাচ্ছে না, 2 দুগুণে 8, কাটাকুটি করে দেখি চলো। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, ঠিক আছে? 2 দিয়ে কাটলে আমাদের 302। ওকে 23 দুগুণে 46, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 151/23, 151/23 আসছে আমাদের, ঠিক আছে? এটাই আসছে তো, দেখো তো কোথাও কোনো গন্ডগোল করিনি তো আমরা। 151/23 আসছে। রেটের জায়গায় কি 151/23 আসছে? রেটের জায়গায় কি 151/23 আসছে? 8% সাধারণ সুদে ধার দেওয়া হয়েছিল। 3 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল 1812 টাকা, ঠিক আছে? 1812 টাকা সুদ হচ্ছে আমাদের 9200 টাকা 3 বছর, ঠিক আছে? এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, 0 কেটে গেছে। 3 দিয়ে কাটলে 3 6 8 0, 3 4 12, ঠিক আছে? 2 দিয়ে কাটলে 46, ওকে? 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ঠিক আছে? 23 দুগুণে 46, এদিকে 151 হচ্ছে। 151/23 আসছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। চলো। তাহলে 23 কে যদি আমি, আর যাচ্ছে না এখানে, 151/23 আসছে। 151/23 আসছে। আর 107 গুণ করলে তো 3 7 21, 7 গুণে 14 16 বেশি হয়ে যাচ্ছে। 151/23 আসবে এখানে আমাদের। ওকে, অঙ্কটা একটু টাফ করে দিয়েছে। 151/23। তো আমরা এই টাইপের কোশ্চেন সলভ করা শিখেছি। যদি এইভাবে কোথাও ফেসে যাও, নিচে হরে কিছু চলে আসে, কি শিখিয়েছিলাম আমি তোমাদের ক্যালকুলেশনে? কি শিখিয়েছিলাম? যে এই নিচের হর যদি কোথাও ঝামেলা পাকাই, 23 কে আমাদেরকে হাঁটাতে হবে না, ক্যালকুলেশন ইউজ করব কি করে? সমস্যা। প্রত্যেকের সঙ্গে 23 গুণ করে দাও না, তাহলে ঝামেলা শেষ। প্রত্যেকের সঙ্গে তুমি 23 গুণ করে দাও, প্রত্যেকের সঙ্গে তুমি 23 গুণ করে দাও, প্রত্যেকের সঙ্গে তুমি 23 গুণ করে দাও। প্রত্যেকের সঙ্গে তুমি 23 গুণ করে, তারপর তোমাকে ক্যালকুলেশন ইউজ করতে হবে, এখানে তোমাকে খাটাবে অঙ্কে, এই অঙ্কে। প্রত্যেকের সঙ্গে 23 গুণ করে, তার ফাইনাল রেজাল্ট তোমার কি আসবে? এখানে 3 5 15 5, হাতে হলো 1, 5 10 11, 115 আসছে। এটা 3 আসছে 24 4, হাতে হলো 2, 8 গুণে 16 আর 2 18, 184 আসছে। 3 আসছে 24 4, হাতে হলো 2, 8 গুণে 16 2 18। এখানে 23 কেটে গেল, মানে কত আসছে? 151 আসছে, ঠিক আছে? এরপর তুমি অ্যালিগেশন ইউজ করো। 184 থেকে 151 যদি তুমি বাদ দাও, তাহলে এখানে 3 হচ্ছে, এখানে আমার 3 হচ্ছে, 33 হচ্ছে এদিকে, ঠিক আছে? 33 হচ্ছে। এখান থেকে 151 থেকে 115 যদি তুমি বাদ দাও, 151 থেকে 115 যদি তুমি বাদ দাও, এখানে 6 1 2 3, ঠিক আছে? ওকে, বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, নো প্রবলেম। এখানে আছে 36 তোমার, এখানে আছে তোমার 36। তাহলে কাটাকুটি করলে 11 আর 12, 11 আর 12, ঠিক আছে? রেশিও করলে আমাদের কত আসছে? 11:12 আসছে। রেশিও করলে কত আসছে? 11:12 আসছে। এবার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে এই যে 9200, কোশ্চেনে বলছে যে 9200 এটা কত ইউনিটের মান? দেখো কোশ্চেন অনুযায়ী যে 9000, এটা আমি মুছছি, হ্যাঁ ঠিক আছে? তোমরা খাতা করে নিতে পারবে, আমি মুছছি, ঠিক আছে? কোশ্চেন অনুযায়ী এই যে 9200, এই যে 9200, এটা কত ইউনিটের মান? এটা হয়ে যাচ্ছে আমাদের 2 এর আগে 3, 23 ইউনিটের মান, ঠিক আছে? এটা আমাদের 23 ইউনিটের মান হচ্ছে। উত্তর কি চেয়েছে? যে 5% বার্ষিক সুদের হারে ধার দেওয়া টাকার পরিমাণ কত? 5%, ঠিক আছে? 5% হলো আমাদের কোনটা ছিল? 33টা। 5% এদিকে ছিল হচ্ছে আমাদের আরেকটা পার্সেন্টেজ, 8%। 5% মানে কি? 11 ইউনিটের মান চাইছে, 11 ইউনিটের মান চাইছে, ঠিক আছে? 3 দিয়ে যদি আমরা কাটি, 3 3 কেন 3 না হয়ে যাচ্ছে না। 4 দিয়ে আমাদের যাচ্ছে, 4 দিয়ে আমরা 400, 4 এবং 44 0 0, 4400, অপশন সি হবে রাইট আনসার। এই কোশ্চেনগুলো আমরা অনুনিয়ম করতে পারবো, কিন্তু অ্যালিগেশন এখন শেখাচ্ছি, আমি অ্যালিগেশন তোমাকে প্র্যাকটিস করাচ্ছি, সোজা কথা। তো কোশ্চেন যদি কঠিন করতে চাই, তোমাকে এরকম ফ্যাশনে খেলতে পারে, ঠিক আছে? ওকে, আরেকভাবে করা যায় জিনিসটা আমি তোমাকে বলছি। আমরা সবসময় যে পার্সেন্টেজ খেলবো তার কোনো মানে নেই। তুমি এখানে একটা কাজও করতে পারতে। তোমাকে দেখতে হবে 9200 টাকার একটা অংশ 5% সাধারণ সুদের হারে। তাহলে 9200 টাকার 5% হারে সুদ কত টাকা আসছে? সুদ লিখবে। তাহলে 9200 টাকার 8% সুদের হারে সুদ কত টাকা আসছে সেটা তুমি লিখবে। সুদ লিখবে। আচ্ছা, তারপর 3 বছরের সুদ এত টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 3 দিয়ে কাটাকুটি করে সুদ লিখবে। সুদ এইভাবে করতে পারো, ঠিক আছে? আমরা পার্সেন্টেজ করছি, রেট খেলছি। তুমি জিনিসটাকে সুদ বানিয়ে নাও। 9200 টাকার 5% হারে 1 বছরের সুদ, 9200 টাকার 8% হারে 1 বছরের সুদ, এরকম সুদ লিখবে, এখানে সুদ লিখবে। আর এখানে নিচেও 1 বছরের সুদ হবে। তাহলে 3 বছরের সুদ এত, তাহলে 1 বছরের সুদ কাটাকুটি করলে 1 বছরের সুদ আসছে। তারপর তুমি অ্যালিগেশন ইউজ করবে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তুমি এইভাবে করতে পারো। ওকে, নেক্সট। 16000 টাকার একটি বিনিয়োগ 1 বছরের জন্য 8% সাধারণ সুদে এবং অন্য একটি বিনিয়োগ একই সময়ের জন্য 18% সাধারণ সুদের হারে করা হচ্ছে, যা মোট বিনিয়োগের উপর 10% লাভ দেয়। মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। তাড়াতাড়ি করো, এনটিপিসি পরীক্ষা আশা করছে। চেষ্টা করো। 16000 টাকা তোমার কাছে টোটাল আছে। 1 বছরের জন্য 8% সাধারণ সুদে
অন্য একটি বিনিয়োগ একই সময়ের জন্য 18% সাধারণ সুদে। এক জায়গায় তুমি 8% সাধারণ সুদে খেলেছো, আর এক জায়গায় তুমি 18% সাধারণ সুদে তুমি টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে? যা মোট বিনিয়োগের উপর 3% লাভ দেয়, মোট বিনিয়োগের উপর তোমার 3% লাভ দিয়েছে, তাহলে এখান থেকে তোমার আরামসে রেশিও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। এক বছরের জন্য এত এত, ঠিক আছে? 18% সাধারণ সুদের হার যা মোট বিনিয়োগের উপর 10% লাভ দেয়, মোট বিনিয়োগের উপর 10% লাভ দেয়। 16,000 একটি ব্যাংকে এক বছরের জন্য 8% সাধারণ সুদে এবং অন্য একটি বিনিয়োগ একই সময়ের জন্য 18% সাধারণ সুদে, 18% সাধারণ সুদে আমি রেখেছি একই সময়ের জন্য, মানে এটা এক বছরের জন্য রাখা হচ্ছে, যা মোট বিনিয়োগের উপর 10% লাভ দেয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করুন, ঠিক আছে? ওকে, চলো। সবগুলো ইয়ারলি আছে, এটাও ইয়ারলি, এটাও ইয়ারলি, এটাও ইয়ারলি, ঠিক আছে? দেখো এখন ইয়ারলি প্রফিট অফ 10% বাৎসরিক, তাহলে এখানে আমাদের আসছে কত? 8, আর এখানে আসছে 2, কাটাকুটি করলে আসছে 4:1, কাটাকুটি করলে আমাদের কত আসছে? কাটাকুটি করলে এখানে চলে আসছে আমাদের 4:1, 4:1 আসছে। আচ্ছা, 4:1 আসার পর তাহলে এই যে 16,000 টাকা, এই যে 16,000 টাকা, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এই ওকে একটু অন্যরকম ভাবে রেশিও দেখে কোনো ব্যাপার না। এই যে 16,000 টাকা, এটা কি 5 ইউনিটের মান? না, এটা 5 ইউনিটের মান না। এই যে 16,000 টাকাটার একটি বিনিয়োগ এক বছরের জন্য 8% হারে, মানে 8% হারে তুমি যে বিনিয়োগটা করেছো সেই বিনিয়োগের মান, 8% হারে যে বিনিয়োগ করেছো সেই বিনিয়োগের মান হচ্ছে তোমার 16,000 টাকা। 8% হারে যে বিনিয়োগটা করেছো তার মান 16,000 টাকা। এই যে কোশ্চেন বলেছে 16,000 টাকার উপর একটি বিনিয়োগ এক বছরের জন্য 8% হারে সাধারণ সুদে। এতক্ষণ টোটাল বিনিয়োগ করে দিচ্ছিল যে টোটাল বিনিয়োগ এই ব্যাংকে কিছু, এই ব্যাংকে কিছু। এই অঙ্কটা একটু হালকা ঘুরিয়েছে। এই অঙ্কে কি করেছে বলছে 16,000 টাকা এক বছরের জন্য 8% সাধারণ সুদে রাখলে, আর অন্য একটা ব্যাংকে একই সময়ের জন্য 18% সাধারণ সুদে হারে কিছু টাকা রাখলে, যা মোট বিনিয়োগের উপর 10% লাভ দেয়। তাহলে এই ব্যাংকে ক টাকা রেখেছো সেটা তুমি জানো না, ঠিক আছে? মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো, মোট বিনিয়োগের পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে 4 এর মান যদি 16,000 হয়, 4 এর মান যদি 16,000 হয়, তাহলে 1 এর মান নিশ্চয়ই 4,000 হবে। কারণ 4 4 16, 4,000, এখানে তাহলে 1 এর মান কত হবে? 4,000। তাহলে মোট বিনিয়োগ কত? প্রথম ব্যাংকে 16,000 টাকা রেখেছি, দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছি, টোটাল বিনিয়োগ হচ্ছে আমাদের 20,000 টাকা। টোটাল বিনিয়োগ হচ্ছে আমাদের 20,000 টাকা, ঠিক আছে? অপশন বি রাইট আনসার। অঙ্ক ভালো করে পড়তে হবে, বুঝছো? টোটাল বিনিয়োগ কত হবে? 20,000 টাকা। অপশন বি হবে আমাদের রাইট আনসার। আচ্ছা, এখান থেকে আমাদের টাইপ আবার একটু চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে আমাদের তোমার হচ্ছে আয় ব্যয়ের অঙ্কের উপরে অ্যালিগেশন কি ধরনের কোশ্চেন ইউজ হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে? আমরা কি কি করলাম তাহলে? এখানে আমরা সিম্পল ইন্টারেস্টের উপরে পরপর 4টে কোশ্চেন আমি তোমাকে পড়ালাম, ঠিক আছে? 3-4টে কোশ্চেন আমি পরপর তোমাকে সিম্পল ইন্টারেস্টের উপরে পড়ালাম যে দুটো ব্যাংকে যদি টাকা রাখা হয় তাহলে সেক্ষেত্রে কি রকম কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তার আগে আমি তোমাকে প্রফিট লসের উপর কি ধরনের কোশ্চেন হতে পারে, এক্স এর মান না চাইলে কি হবে না হবে, সেগুলো সব অ্যালিগেশনের মাধ্যমে আমি তোমাকে দেখালাম, ঠিক আছে? তো আমি আজকে আরেকটা ক্লাস নিয়ে আসবো, তোমরা শিডিউল দেখে নেবে কোন টাইমে আছে, আমি দেখে নিই কোন টাইম ফাঁকা আছে, তারপরে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করবো। 77 থেকে আমার কাছে কোশ্চেন এখন আছে, ঠিক আছে? 83, 10টা কোশ্চেন মিনিমাম আছে, আরো কিছু কোশ্চেন আমি অ্যাড করবো, চেষ্টা করছি, মোটামুটি চেষ্টা করবো 15-20টা কোশ্চেন যদি করে ফেলতে পারি নেক্সট ক্লাসে আমরা করবো, বা মিনিমাম 10টা কোশ্চেন আমাদের হাতে আছে, 1 ঘন্টা ক্লাস আমাদের হয়ে যাবে, 1 ঘন্টা না হলে 45 মিনিট আমরা শেষ করে দেবো, দেখছি আমি, হ্যাঁ? নেক্সট আরেকটা ক্লাস আমরা একটু খেয়াল রেখো, শিডিউলটা করার দিকে হচ্ছে, কৌশিক আমাদের নোটিফিকেশন দিয়ে দেবে। আজকে আমি করাবো কারণ আমি দুদিন ক্লাস নিতে পারিনি, সিলেবাসটা একটু নালে চেপে যাচ্ছে, দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে? চলো, এই ক্লাসটা আমি এই অবধি রাখছি তোমাদেরকে। 76 নাম্বার কোশ্চেন অবধি হলো, বাড়িতে অবশ্যই ভালো করে রিভিশন করো, তোমাকে একদম হাই লেভেল আমি শিখিয়ে দিচ্ছি সব রকম।